ওকে। ওকে। হ্যাঁ, হ্যালো 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 হ্যালো। হ্যালো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এই ওকে ফাইন। এই তোমার এখানে একজন এখানে এন্ট্রি করেনি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। হ্যালো। জি, সালাম আলাইকুম। আমার দর্শক শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শাহিন ভাই। হ্যালো। জি শাহিন ভাই। জি শুনতে পাচ্ছেন। ওকে, ঠিক আছে। আমরা অনেক আগে লাইভে গিয়ে মানে করছি, কিন্তু এখনো এতে যেতে পারিনি মোটামুটি। ওকে, শরীফ ভাই। হ্যালো, জি, সালাম আলাইকুম। শরীফ ভাই, ভালো আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি জি, প্লিজ, থ্যাংক ইউ। এই যে আজকে ভালো। জি, প্লিজ, থ্যাংক ইউ। আমরা মোটামুটি সবাইকে আমরা পেয়ে গেছি। আমরা এখন সরাসরি আমাদের মূল অনুষ্ঠানে আমরা চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অর্থ প্রবাহ পত্রিকার নিয়মিত আয়োজন উন্নয়নের পথে অনুষ্ঠানটি দেখার জন্যে। আমাদের আজকের এই অনুষ্ঠানটি আপনারা অর্থ প্রবাহ ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি দেখতে পাবেন। আমাদের আজকের যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় হচ্ছে কোভিড-19 এবং ইকোনমি রিকভারি। আপনারা জানেন কোভিড-19 পরবর্তী যে অর্থনীতির অবস্থা এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এ নিয়ে অনেক অর্থনীতিবিদ, গবেষক তারা কিন্তু গবেষণা করেছেন। তারপরে আমরা সেদিকে যেতে চাচ্ছি না, আমরা আশা করি আলোচনার মাধ্যমে সেটি আমরা পেয়ে যাব। আমাদের আজকের এই অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন জনাব আহমেদ শাহিন। তিনি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। আমাদের সাথে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ সিরাজুল হক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব শরীফ জহির, তিনি ম্যানেজিং ডিরেক্টর, অনন্ত ডেনিমস টেকনোলজি লিমিটেড এবং বিজিএমই এর একজন সম্মানিত ডিরেক্টর। আমাদের সাথে উপস্থিত রয়েছেন জনাব ইমরানুল হক চৌধুরী, তিনি মাইক্রোফাইন্যান্স জগতের অন্যতম একজন নেতৃত্ব। বর্তমানে তিনি ফাউন্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্তর একটা মাইক্রোফাইন্যান্স কোম্পানি, তার ফাউন্ডার তিনি। তো আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করছি। আমরা প্রথমেই আসছি, যেহেতু আমাদের সবচেয়ে বেশি অর্থনীতির যে ক্ষতিগ্রস্ত সবচেয়ে খাত হচ্ছে গার্মেন্টস এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি। আমরা প্রথমে একটু শরীফ জহির সাহেবের কাছে আসছি। শরীফ ভাই, একটু শুনতে পাচ্ছেন না? হ্যালো। জি, শুনতে হ্যাঁ, পাচ্ছি। প্লিজ একটা বিষয় আমি একটু আপনার কাছ থেকে দিয়ে শুরু করছি, যে আপনারা বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি আয় নেতৃত্ব দানকারী এবং কর্মসংস্থান সৃষ্টিকারী একটি খাত। তো আপনাদের এই খাত কোভিড-19 পরবর্তী কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং ক্ষতি পুষিয়ে আনার জন্য সরকারের কিছু প্রণোদনা প্যাকেজও কিন্তু আমরা দেখেছি। তো এই প্রণোদনা প্যাকেজগুলো আপনারা কতটুকু সহায়তা পেয়েছেন এবং আপনাদের ক্ষয়ক্ষতির সাথে মিলিয়ে কম্প্রিহেন্সিভ আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন এই প্যাকেজ থেকে? প্রথমে আমি একটু শরীফ জহির সাহেবের কাছ থেকেই আলোচনাটা শুরু করতে চাচ্ছি। জি, থ্যাংক ইউ জসিম ভাই। আরএমজি সেক্টর যদি বলি, আমরা আসলে এই প্যান্ডেমিকের যে এফেক্টটা, এটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে বোধহয় সবচেয়ে বেশি এফেক্টেড আর কি, সেভাবে যদি চিন্তা করেন। আমরা অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম কিন্তু স্টার্ট হয় আপনার সেই ফেব্রুয়ারি মাস থেকে, যখন প্রথম চাইনিজ নিউ ইয়ার যখন চলতেছিল, তখন কিন্তু মাত্র ওই ডিজিজটা জাস্ট স্প্রেড করা শুরু করলো। তখন আমাদের র মেটেরিয়াল সব
স্টাক হওয়া শুরু করলো প্রথম থেকে। এবং এমনও হয়েছে যে আমরা কিছু র মেটেরিয়ালস এয়ার শিপমেন্ট করে নিয়ে আসছি জাস্ট বাইরের ডেলিভারি মিট করার জন্য। তারপর পরই যেটা হলো যে আমাদের একটার পর একটা মার্কেট কিন্তু বন্ধ হওয়া শুরু করলো। হ্যাঁ, স্পেন থেকে শুরু করে ফ্রান্স, তারপর ইউকে এবং আলটিমেটলি আমেরিকাতে। তো সেদিক থেকে আমরা যদি দেখি আপনার মার্চে অলমোস্ট এন্টায়ার রিটেল ওয়াজ শাটিং ডাউন, এবং মার্চের মাঝামাঝি থেকে কিন্তু আমেরিকার রিটেল কমপ্লিটলি বন্ধ করে দেওয়া হলো ফর 2 উইকস। তো সেখান থেকে এরপরে চ্যালেঞ্জটা আসলো যে আমাদের নিজেদের দেশে, যেটা আপনারা সবাই জানেন যে মার্চ 26 তারিখ থেকে আমরা অলমোস্ট এপ্রিলের পুরো মাসটাই কিন্তু আমাদের প্রোডাকশন কমপ্লিটলি বন্ধ থাকে, যেটা নাকি আমাদের পুরো সেক্টরের এক্সপোর্ট অনলি 323 মিলিয়নের মতো হয়, যেখানে নাকি আমরা 2 থেকে 3 বিলিয়ন ডলার মাসে এক্সপোর্ট করি। সুতরাং ডিউ টু দ্য গ্লোবাল ইম্প্যাক্ট আমাদের ইন্ডাস্ট্রিটা সবচেয়ে বেশি এফেক্টেড অ্যাকচুয়ালি। এবং আমরা যেভাবে চলে আসলে আমাদের যেই এক্সপোর্ট গেলে আমাদের যেই ওভারহেড যেটা থাকে সেটা কিন্তু মেক আপ করতে গেলে আমাদের ওয়েস্টার্নি এক্সপোর্টটা খুবই ইম্পর্টেন্ট, যে কারণে নাকি আমরা ইন্ডাস্ট্রি একটা খুবই একটা ডিফিকাল্ট পজিশনে চলে যায়। এরপরে যেটা হয় যে আস্তে আস্তে করে আমরা কিন্তু এরপরে এপ্রিল মাসটাও আমাদের রিটেলারগুলো সব বন্ধ থাকে। তো রিটেল যদি, যেটা আমাদের মার্কেট, সেটা যদি বন্ধ থাকে তাহলে তো আমাদের এক্সপোর্ট করার কোনো সুযোগ থাকে না। তো এখনো যে সিচুয়েশনটা হচ্ছে যে প্রথমে যখন খোলা শুরু করলো, আমরা যখন মে মাসে খুললাম তখন আমাদের কাস্টমাররা বললো যে অলমোস্ট 40%-এর মতো আমাদের গত বছরের থেকে কম প্রজেকশন আসতেছে। হ্যাঁ, সিজন টু সিজন যে ইয়েটা থাকে আর কি, প্রোডাকশন ক্যাপাসিটি যেটা বুকিং করে। তো প্রথমে সেটা দিয়ে শুরু হয়, তারপরে আস্তে আস্তে যখন রিটেল গুলো খোলা শুরু করলো, যেরকম আপনার ইউকে অ্যাকচুয়ালি খুলতে কিন্তু জুন 15 তারিখে যায় তারা ফার্স্ট পাবলিকলি তারা ওপেন করে রিটেল। এরপরেও কনজিউমার বিহেভিয়ার কিন্তু চেঞ্জ হতে সময় লাগবে, কারণ এখনো কিন্তু সেকেন্ড ওয়েভের রিস্ক আছে। হ্যাঁ, এরপরে কনজিউমার আর নট কমফোর্টেবল টু গো ব্যাক টু দ্য স্টোরস। তো সবকিছু মিলায় যেটা হচ্ছে যে কিছুটা বাউন্স ব্যাক করতেছে, যেটা 40% ডিপ হওয়ার কথা ছিল সেটা অলমোস্ট দ্যাট হ্যাজ ইমপ্রুভ বাই আমি বলবো যে 10 to 15% ওভারঅল। আর তো সেই ইমপ্রুভমেন্টটা আমরা দেখতেছি, চেইস বাই কিছুটা বাড়ছে। আবার কিছু কিছু আইটেম যেগুলো যেরকম লাউঞ্জ ওয়্যার বা অ্যাথলেটিক ওয়্যার, সেগুলো ডিমান্ড কিন্তু বাড়ছে। আচ্ছা, এট দ্য সেম টাইম যেগুলো ফর্মাল ওয়্যার, যেরকম আমরা স্যুট বানাই, কিন্তু স্যুটের ডিমান্ড ডেফিনেটলি ফর্মাল ওয়্যারের ডিমান্ড হ্যাজ গন ডাউন। আইটেম ওয়াইজ আবার কিছুটা আপনার ফ্লাকচুয়েশন হচ্ছে, বাট ওভারঅল আই থিঙ্ক দেয়ার উইল স্টিল বি আ ডিপ অফ ওভার 20% এই বছর, বাকি যে বছরটা যদি দেখি আমরা। এরপরে হচ্ছে যে আমাদের যে চ্যালেঞ্জিং যে সিচুয়েশনটা ছিল, একটা তো ছিল যে আমাদের এক্সপোর্ট আর্নিংস চলে গেল, আমাদের রেভিনিউ শর্টফল হলো। তারপরে যে সমস্যাটা ছিল যে এপ্রিল মাসে আমরা যেটা ফেস করলাম সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে কি হবে, এই যে ডিজিজটা যে স্প্রেড করবে, এটা কি আমাদের ওয়ার্কারদের মধ্যে কতটুকু স্প্রেড করবে, এটা একটা আতঙ্ক সবার মধ্যে চলে আসে। আমরা যেটা বিজিএমএ থেকে সরকার যখন সিদ্ধান্ত নিল যে 26 তারিখে থেকে বন্ধ দেওয়ার, তখন কিন্তু গার্মেন্ট বা এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরিকে কিন্তু এটা বাইরে রাখা হয়েছিল। তো ডিসিশনটা চলে আসে আমাদের কাইন্ড অফ অ্যাসোসিয়েশনের উপরে। তখন আমরা সিনিয়র ব্যাংকার কিছু, তারপর সবার সাথে আমরা আলাপ করে দেখলাম যে আমাদেরও একটা দায়িত্ব নেওয়া উচিত সেই সময়। এবং সেই সময় কথা হচ্ছিল যে 5 তারিখে সরকার খুলে দেবে এবং এটা সাময়িক বন্ধ। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, সরকারের সাথে একমত হয়ে যে আমরাও তাহলে আমাদের যেহেতু ওয়ার্কার, এখানে এতগুলো ওয়ার্কার স্টাফ জড়িত, তাহলে আমরাও বন্ধ করি। তো বন্ধ করার কিন্তু অ্যাকচুয়ালি আমাদের উপর কোনো সিদ্ধান্ত ছিল না। তখন যখন আমরা বন্ধ করলাম, তো বন্ধ করার পর দেখলাম যে আস্তে আস্তে রিয়ালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই এক সপ্তাহ দেখলাম যে আমেরিকাতে বলতেছে যে 14 দিন বন্ধ রাখলে মোটামুটি ডিজিজটা কন্টেইন করা যাবে। তো সেই 14 দিন চলে গেল আস্তে আস্তে। আমরা যখন খুলতে গেলাম তখন দেখলাম যে একটা সোশ্যাল প্রেশার, যে আমরা কি খোলা রাখা উচিত হবে নাকি বন্ধ রাখা উচিত হবে। সবকিছু মিলাই কিন্তু দ্যাট বিকেম আ মান্থ লং ক্লোজার। ওই এফেক্টটা প্লাস আমাদের রিটেল, আমাদের যেটা মার্কেট, সেটা বন্ধ থাকার কারণে আমাদের ইন্ডাস্ট্রি ওয়াজ কোয়াইট হার্ড হিট। ওভারঅল সিচুয়েশনের মধ্যে আই মাস্ট সে দ্যাট the government, especially our honorable prime minister, has played an extremely important role in terms of the stimulus package that has come in, which has come in the form of a loan. But যে জিনিসটা হয়েছে যে এটা কুইক যে ডিসবার্সমেন্টটা, ওটা আসলে প্রশংসনীয়। আচ্ছা, এটা ধরেন ফাইন্যান্স সেক্রেটারি থেকে শুরু করে আমাদের অ্যাসোসিয়েশন বিজিএমইএ, আমাদের ব্যাংক অ্যাসোসিয়েশন থেকে ব্যাংকার্স,
সবাই এখানে প্রচন্ড রকম হেল্প করে আমরা কিন্তু খুব কুইকলি যে প্রথম যে 5,000 কোটি টাকার যে প্রণোদনাটা আসে সেটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করার পিছনে কিন্তু বেশ কিছু কাজ করতে হয়েছে এবং সেটা হয়েছে একমাত্র যে ইন্ডাস্ট্রির কোলাবোরেশনের কারণে এবং সেখানে বিজিএমএ প্লেয়ার আ ভেরি ইম্পর্টেন্ট রোল। আমাদের ফাইন্যান্স সেক্রেটারির সাথে আমরা কন্টিনিউয়াসলি আমরা কিন্তু অ্যামেন্ডমেন্ট করছি সার্কুলার করে সেখানে এমন একটা পর্যায়ে আনা হয়েছে যেটা নাকি আমরা কুইকলি ডিসবার্স করতে পারছি। এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং ছিল তখন এবং একটা খুব ভালো একটা ডিসিশন হয় যেটা নাকি যে আমরা টোটাল স্যালারি ডিসবার্সমেন্টটা কিন্তু আমরা এটা এমএফএস অথবা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে কিন্তু ডিস্ট্রিবিউট করা হয়। প্রথম যে বাধাটা আসে যে আমাদের ইন্ডাস্ট্রি থেকে বা আমাদের মানে সবাই বলে যে এটা সম্ভব না কারণ আচ্ছা জহির ভাই, তখন 20 to 25 হ্যালো আমাদের জহির ভাই, একটু আমি একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে ব্যাংকিং চ্যানেল থেকে যে প্রণোদনা প্যাকেজটা আপনারা নিয়েছেন, ব্যাংকিং চ্যানেল থেকে আপনারা কতটুকু সহযোগিতা পেয়েছেন এবং কত স্পিডলি, কত দ্রুত তারা সেবাটা দিতে পেরেছেন, এবং যে প্রণোদনা প্যাকেজ যেটা আপনারা পেয়েছেন এবং এই প্যাকেজের মাধ্যমে আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে প্রমোট করে এক্সপোর্ট মার্কেটে যাওয়া, এই পর্যায়ে আপনাদের এখন অবস্থাটা কি? তো আমি যেটা সেটাই বলতেছিলাম যে এটা একমাত্র 5,000 কোটিটাই যদি দেখেন এটাই কিন্তু আমি আমার জানা মতো এটাই সবচেয়ে সুন্দরভাবে এবং সবচেয়ে কুইকলি এটা ডিসবার্স করা হয়েছে। তো কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা স্টেক হোল্ডার যারা আছি সবাই কিন্তু আমরা একসাথে কাজ করেছি এখানে। হ্যাঁ, যেরকম এখানে প্রথম একটা সিদ্ধান্ত হয় যে এমএফএস এর মাধ্যমে ডিস্ট্রিবিউট করতে হবে। আমাদের ইন্ডাস্ট্রিতে অলমোস্ট জাস্ট আপনার হার্ডলি 25% এর মতো আমাদের স্যালারি ডিসবার্স হতো আপনার থ্রু এমএফএস বা ব্যাংকিং চ্যানেল। সেই চ্যালেঞ্জ সেটাকে আমরা কি করলাম, আমরা তখন বললাম যে আচ্ছা ঠিক আছে আমাদের ওয়ার্কারের তো সবার তো বার্থ সার্টিফিকেট থাকে না, তাহলে আমরা এটাকে কি অল্টারনেটিভলি চেয়ারম্যান সার্টিফিকেট বা অন্যভাবে কি করা সম্ভব নাকি? তো সেটাও তখন ওনারা কিন্তু পারমিশনটা দিয়ে দেয়। রাতারাতি কিন্তু আমরা তখন আমাদের অলমোস্ট মানে 100% ওয়ার্ক ফোর্সে কিন্তু এমএফএস এ আমরা কনভার্ট করে ফেলি। তো সেই ইয়েগুলো কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টর থেকেই কিন্তু আসে এই হেল্পগুলো। এবং তার সাথে সাথে যেটা হয় যে আমরা তার আগে বাংলাদেশ ব্যাংক থেকে প্রচন্ড আমরা হেল্প পাই। এগেইন সেটা কিন্তু সম্ভব হয় অনলি বিকজ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বা ব্যাংকিং অ্যাসোসিয়েশন বা সিনিয়র ম্যানেজমেন্ট যে আজকে এখানে শাহিন ভাই আছে, ওনারা সবাই কিন্তু এটার পিছনে অনেক কাজ করেছে। এবং সেখানে আমরা প্রথমে আমরা ইডিএফ এর একটা ইয়ে পাই, সুযোগ পাই, যেটা আমাদের ইডিএফ সাধারণত 3 মাস বা 6 মাস থাকে, সেটাকে আস্তে আস্তে এক্সটেন্ড করে কিন্তু অলমোস্ট 1 ইয়ার পর্যন্ত নিয়ে নেওয়া হয়েছে। তারপর আরেকটা হচ্ছে যে আমাদের ইনস্টলমেন্ট পেমেন্টের ক্ষেত্রে প্রথমে করা হয়েছিল যে জুন পর্যন্ত পেমেন্ট না করলে ডিফল্ট হবে না, জি জাস্ট দ্য ক্রাইটেরিয়াটা চেঞ্জ করা। এগুলো কিন্তু মারাত্মকভাবে কিন্তু ইন্ডাস্ট্রিকে হেল্প করে। কিন্তু আজকে যে আমরা দেখতেছি যে আল্লাহর রহমতে যে আমরা এটা থেকে যে বের হয়ে আসতে পারতেছি বা এখনো যে টিকে আছি, এটা কিন্তু একমাত্র হয়েছে আমাদের ওই কুইক ডিসিশনগুলোর কারণে। So I জি must thank the banking sector, Bangladesh Bank, finance secretary, to the finance ministry, to all the associated ministries. এবং আমাদের অ্যাডভাইজার সাহেবও কিন্তু এখানে আমাদেরকে প্রচন্ড হেল্প করে। তো সবকিছু মিলাই কিন্তু এই জিনিসটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা ব্লেসিং। ব্লেসিং ছিল। অর্থাৎ আপনারা ব্যাংকিং চ্যানেল থেকে একটা সহযোগিতা পেয়েছেন এবং সরকারও আপনাদেরকে যে কমিটমেন্ট করেছে সে অনুযায়ী আপনার ব্যাংকগুলো আপনাদেরকে সহযোগিতা করেছে। আমি এখানে একটু যাব আহমেদ শাহিন। শাহিন ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি শাহিন ভাই একজন উদ্যোক্তা গার্মেন্টস ইন্ডাস্ট্রির এবং নেতৃত্বস্থানীয় একজন উদ্যোক্তা, ডিরেক্টর, এবং উনি বিজিএমইট। উনি যেটা বললেন আপনাদের যথেষ্ট প্রশংসা করেছেন। তো আপনি তো কর্পোরেট ফাইন্যান্সে দেখেন, তো ওভারঅল আপনাদের আসলে কি সহযোগিতা উনি যা বলেছেন তেমনই ছিল? হ্যাঁ, আপনি একটু আনমিউট আছে, একটু এ করে দেন। শাহিন ভাই শোনা যাচ্ছে না, মিউট। এবার শুনতে পাচ্ছেন? জি প্লিজ। ওকে, প্রথমত আপনাদেরকে ধন্যবাদ এই উদ্যোগটা নেওয়ার জন্য। এখন আসলে আলাপ আলোচনা হচ্ছে চতুর্দিকেই। আলাপ আলোচনা যতটা করা যাবে এবং স্ট্রাকচার রয়েছে তত আমাদের সামনের দিনগুলোতে সুবিধা হবে। আমি এইভাবে বলতে চাই জিনিসটা, সেটা হচ্ছে যে এই ক্রাইসিসটা তো আসলে মানে আমাদের বাংলাদেশের বা লোকালাইজ কিছু না, গ্লোবাল। ইনফ্যাক্ট মানে এটা হচ্ছে আসলে ক্রাইসিস ইজ অফ ম্যানকাইন্ড, মানে হিউম্যান স্পেসিসের উপরেই। তো রেসপন্ড আপনার যে যত মানে ফাস্ট, এক নাম্বার, 2 নাম্বার হচ্ছে যে যত কোঅর্ডিনেটেড ভাবে করতে পারছে, আমি মনে করি যে তারা সবচেয়ে ভালো করেছে। আপনি মানে ফার্স্ট রেসপন্সে কিভাবে করবেন
সেটা মানে টোন সেট আপটা আমার কাছে মনে হয় যে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এবং সেই টোন সেট আপের ক্ষেত্রে আমি আপনার ধন্যবাদ দিব এবং কৃতজ্ঞতা জানাবো হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী। আহ, কারণ প্রথম কথা কিন্তু বলা হয় যে তো অর্থ না, প্রথম কথা হচ্ছে ভরসা। জি হ্যাঁ, তো উনি একেবারে প্রথম থেকে মানে ভরসার জায়গাটা, হ্যাঁ, ভেরি আর্টিকুলেটেড ভাবে উনি মানে ইকুইভোক্যালি আপনার এক্সপ্রেস করেছেন। হ্যাঁ, তো সেইটা একটা বিশাল আপনার মানে পাওয়া বলবো যে হচ্ছে যে আপনার ছিল। তো ওইটার মধ্য দিয়ে এবং আমরাও অনেককে কিন্তু নিজেরা আলাপ করেছি যে উনি যেইভাবে যে মানে একেবারে প্রথমে যেভাবে আপনার ওয়ার্কারদের স্যালারি কোনো ওয়ার্কারকে আপনার লে-আউট করার দরকার হবে না বা করা যাবে না, করতে হবে না। তো রাষ্ট্র আছে, কারণ একটা ক্রাইসিস টাইমে ইন্ডিপেন্ডেন্টলি আপনার কোনো প্রাইভেট উদ্যোক্তা কিংবা কোনো প্রাইভেট প্রতিষ্ঠান তার পক্ষে আসলে আর ওইটাকে হ্যান্ডেল করার সুযোগ সম্ভব হয় না। হ্যাঁ, তো এইখানেই রাষ্ট্র ব্যবস্থার যে আপনার বিউটি বলবো বা শক্তির দিকটা, সেটাই তখন রাষ্ট্রকে দায়িত্ব নিতে হয়েছে, এবং সেই দায়িত্বের জায়গাটা সাংঘাতিক ভাবে আমি বলবো যে ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনার টোন সেট আপ এবং এটা আপনার ভালো হয়েছে। তারপরে আপনার আমরা যেটা কাজ করতে পেরেছি আসলে এখানে আমি ইন্ডিভিজুয়ালি আপনার কাউকে বেশি বা কম বলার কিছু নাই, অ্যাসোসিয়েশন কাজ করেছে, যেটা শরীফ ভাই বললেন হচ্ছে যে দুঃখরা বিজেপি ব্যাংকারদেরকে ইনভলভ করেছে ফ্রম দ্য ভেরি বিগিনিং। আমি বলবো হচ্ছে যে আমাদের জন্য হয়তো একটু মানে সামটাইমস ইতে হয়েছে, কেউ আপনার বিজেপির ক্ষেত্রে বিশেষ করে হচ্ছে যে আমার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হয়েছে যে অন্যান্য ইন্ডাস্ট্রির ওরা বলেছে যে আপনি কি শুধু গার্মেন্টস এর জন্যই করবেন, কিন্তু গার্মেন্টসটাকে আমিও খুব এইভাবে নিয়েছিলাম প্রথমে, বিকজ শরীফ ভাই কথাটা বলেছেন বাংলাদেশ, আমি ওই জায়গাটা আসবো। দেখবেন ডোমেস্টিক বিজনেস বা অন্যান্য বিজনেসের যে ব্যক্তিটা আমাদের এগুলো কিন্তু উইদিন দ্য কান্ট্রি, গার্মেন্টসটা সাংঘাতিকভাবে লেগটা চড়া। আমাদের ইম্পোর্ট যেই ডেস্টিনেশন, ইম্পোর্ট অরিজিন যেখানে আমাদের সাউথ ইস্ট এশিয়া মানে চায়না অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া ইনক্লুডিং আদার কান্ট্রিজ, নেইবারিং কান্ট্রিজ আছে, ওইখান থেকে শুরু হয়, শেষ হচ্ছে আপনার একেবারে বিক্রি পর্যন্ত। আমরা তো এইখানে গার্মেন্টসের এখানে এ হচ্ছে কি জানেন, তারা একটা স্যান্ডউইচ পজিশনে, আমাদের ফ্যাক্টরি গুলো কিন্তু স্যান্ডউইচ পজিশনে, তারা ওই দিক থেকে ইম্পোর্ট করে, এদিক থেকে তৈরি করে, আবার ওইদিকে এক্সপোর্ট করে যাদের কাছে, তাদের বিক্রি পর্যন্ত, তাদের বিক্রি করে ক্যাশ কালেক্ট করা পর্যন্ত কিন্তু আসলে তাদের সাইকেল বলতে পারেন তাদের রেসপন্সিবিলিটি না, কিন্তু দে হ্যাভ টু ডিপেন্ড অন দিস টোটাল সাপ্লাই চেইন। এবং এই সাপ্লাই চেইনে আপনার তাদের পজিশনটা হচ্ছে যে বিকজ আমরা এলডিসি কান্ট্রি, আমাদের নেগোসিয়েশন খুব স্ট্রং না, সুতরাং আমরা কিন্তু একটু অকওয়ার্ড পজিশন। আমরা বিক্রি করার সময় বিক্রি করতে হয় কন্ট্রাক্টে, ওপেন অ্যাকাউন্টে, কেনার সময় কিন্তু হয় ইরিভোকেবল লেটার অফ ক্রেডিট থেকে ব্যাংকের কমিশনার এজেন্সি। হ্যাঁ, তো এই স্যান্ডউইচ পজিশনে মানে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে গার্মেন্টস ইজ ইন এ রিয়েল ফার্স্ট ডিফিকাল্ট পজিশন, এবং তাদের প্রবলেমটা শুরু হয়েছে ফেব্রুয়ারি থেকে, কারণ সাপ্লাই ওই দিক থেকে সাপ্লাইটা প্রথম বন্ধ হয়েছে, তারপরে আপনার ইউরোপে বিক্রি, নর্থ আমেরিকায় বিক্রি বন্ধ হয়েছে, তারপরে এই দিকে। তো সুতরাং গার্মেন্টস এর জন্য এই প্রণোদনার যে জায়গাটা শরীফ ভাই অলরেডি বলেছেন, আমি এটা তৈরি করতে চাই না, এটা আমি বলবো যে এক্সট্রিম কোঅর্ডিনেশনের কারণে হচ্ছে এটা সম্ভব হয়েছে। এবং আমরা কিন্তু আসলে অনেকেই মনে করছিলাম যে অনেক গুফাপ হবে, হ্যাঁ, অনেক খরচ হবে, কিন্তু ওয়ার্কাররা ফার্স্ট মান্থে, বিশেষ করে ফার্স্ট মান্থেও আপনার স্যালারি ওয়ার্কারের এনএফএস অ্যাকাউন্টে গিয়ে পৌঁছাবে, এবং আমরা এখানে এইটুকু করার চেষ্টা করছি, যার যে এখানে রোল ছিল, হ্যাঁ, ইনফ্যাক্ট করার চেষ্টা করছি। আমরা যেমন আমার টিমের যারা গার্মেন্টস স্যালারি ডিস্ট্রিবিউট করছে, তারা প্রত্যেকটা গার্মেন্টস এর আমরা 5 জন করে ওয়ার্কারকে ফোন করে কনফার্ম করেছে যে টাকা পেয়েছে কিনা, এবং টাকা পেয়েছে কিনা, এনএফএস অ্যাকাউন্টে তার ক্রেডিট পেয়েছে, এই পর্যন্ত আমরা এনশিওর করেছি। এগুলো কিন্তু মানে ইউজুয়াল রেসপন্সিবিলিটি না, হ্যাঁ, এটা হচ্ছে মানে মানে আপনার গোয়িং অ্যাবাভ দ্য ইউজুয়াল কোর্স, হ্যাঁ, যে নিড অফ দ্য টাইম। তো এইভাবে এটা সম্ভব হয়েছে। আপনার এখানে সবচেয়ে বড় একটা হচ্ছে গার্মেন্টস এর জন্য হচ্ছে যে আপনার ইম্পোর্ট, হ্যাঁ, কারণ মোর অর লেস যদি আপনি বলেন 70-75% যে ইম্পোর্ট, আমাদের এই ইম্পোর্ট বিলগুলোর প্রশ্ন আসছিল, এবং এই ক্ষেত্রে আমি মানে সাংঘাতিক করবো হচ্ছে যে বিজেপি আমাদেরকে নিয়ে আর্টিকুলেট ভাবে মানে তারা গিয়েছে, এবং আমি বিজেপিকে বিশেষ করে ধন্যবাদ জানাবো যে গতানুগত ভাবে তারা এবার মানে কিন্তু রেসপন্ডিং প্রোগ্রামে যান নাই, হ্যাঁ, কারণ আমাদের সব অ্যাসোসিয়েশনে অনেক হিস্টোরিক্যাল কিছু আছে, হ্যাঁ, মানে শরীফ ভাইরা যখন আসছেন তারাও পেয়েছেন এগুলো, হ্যাঁ, কতগুলো গড স্মৃতিও আছে, হ্যাঁ, যে ব্লক অ্যাকাউন্ট করতে হবে, এই করতে হবে, হ্যাঁ, ইন্টারেস্ট দেওয়া যাবে না, এই করা যাবে না, হ্যাঁ,
তো ওই ধরনের জিনিস নিয়ে হয় কি প্রথমেই আপনার এই তৈরি হয়ে যায়। তো আমরা সাজেশন দিয়েছিলাম যে লেটস কাম উইথ এ মানে রিজনেবল অ্যাপ্রোচ, এবং যেগুলো আসলে সম্ভব, যেগুলো সম্ভব না এগুলো 20 বছর যাবত বলা হয়েছে, এগুলো আসলে সম্ভব না, কার টাকাকে মাফ করবে, সুতরাং এগুলো তো বলা যাবে না। তো এখানে আমি বিজেপি নেতৃত্বকে সাংঘাতিকই দিব যে তারা ভেরি প্রুডেন্টলি, হ্যাঁ, ওইসব জিনিস থেকে বের হয়ে আসছেন এবং ক্লিয়ার রিজনেবল অ্যাপ্রোচে গেছেন। ইমিডিয়েটলি হচ্ছে যে আমাদের ফান্ডিং দরকার ছিল, কারণ আমরা চেষ্টা করেছি, এবং এই ক্ষেত্রে কিন্তু শরীফ সহ বিজেপির সব মানে নেতৃস্থানীয় যারা ছিলেন বা ফ্যাক্টরি ছিলেন সবাইকে আমরা বলেছিলাম যে সাপ্লায়ারদের উপরে কিছুটা শিফট করেন, হ্যাঁ, চেষ্টা করেন যে সাপ্লায়াররা কিছু এক্সটেনশন নিক, কারণ তারা সবকিছু পেয়ে যাবে, আমরা তো এক্সপোর্ট করতে পারছি না, সুতরাং পেমেন্ট পাচ্ছি না, সুতরাং তাদেরকেও কিছু, এটা 10-15% আসলে হয়েছে আমাদের চেষ্টায়, মানে উদ্যোক্তাদের চেষ্টায়। বাট বাকিটা আমরা তখন সেন্ট্রাল ব্যাংক এখানে আপনার হিউজ কি করেছে, প্রথমে তারা ইডিএফ দিয়েছে, ইডিএফ এক্সটেনশন, যে উই নিড বাফার টাইম, হ্যাঁ, যে এই সময় দম নেওয়া দরকার। আমরা কিন্তু তখনও ভবিষ্যৎ জানি না, ভবিষ্যৎ কতদিন এই হবে, আমাদের কাছে তখন শুধু একটা ছিল যে চাইনিজ এক্সপিরিয়েন্সটা ছিল হচ্ছে 90 ডেজের একটা সাইকেলের মধ্যে কোভিড একটা রিজনেবল পর্যায়ে আছে। তো এরকম একটা সিচুয়েশন, একটা ইডিএফ দেওয়া হয়েছে, ইডিএফ তারপরে আসলো ব্যাক টু ব্যাক ইউজ এন্ড সেলস, যেগুলোতে ইডিএফ নাই, সেইটাও আমরা আপনার বিজেপি এবং আমরা ব্যাংকাররাও কি করেছি আসলে অনেক পার্থক্য করে কনভিন্স করে সেটাও দেওয়া হয়েছে। সুতরাং এইখানে একটা বড় সাপোর্ট আসলে সেন্ট্রাল ব্যাংক দিয়েছে। এবং এখন আজকে ধরেন কত মাস, মার্চ থেকে ধরলে, এপ্রিল থেকে ধরলে আজকে 4-5 মাস হয়ে গেছে। এখন কিন্তু অনেক এক্সপোর্ট হয়ে গেছে, হচ্ছে এবং প্রসিড আসতেছে, এবং ওগুলো রিপেমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, তো যত গ্লুমি পিকচার আমরা এই দেখলাম, কিন্তু ইনিশিয়াল ধাক্কায় ওই সাপোর্ট যদি না থাকতো তাহলে আমরা কিন্তু ক্র্যাশ করতাম। হ্যাঁ, মানে পুরো ইন্ডাস্ট্রি ক্র্যাশ করতো। তো ক্র্যাশ করলে, আর এইখানে ধরেন কোন ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রি মানে একটা প্রতিষ্ঠানের তো বিষয় না, এটা সবার মধ্যে ছিল, সবার মধ্যে পড়তেছে। সাপোর্ট করছে ফার্স্টার শরীফ ভাই একনোলেজ করেছেন, আমিও বলবো যে এই গার্মেন্টস একটা ফার্স্ট রেসপন্সটা খুব ভালো হয়েছে, কিন্তু পরবর্তী যেমন ধরেন সব জায়গায় কিন্তু আমরা খুব ভালো করি নাই, সুতরাং ওইটাও আমাদের দেখা দরকার। যেমন প্রি শিপমেন্ট ক্রেডিট একটা 5,000 কোটি টাকা ওইটা দেওয়া হয়েছিল, আমি এটাতে আসবো। আমি এখানে একটু শেষ করি আপনাকে, আমি একটু ইমরান ভাইয়ের কাছে যাব, আপনাকে আমি পরে আসবো, আমি ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিটটার মধ্যে আসবো আপনাকে। আমি একটু এটার জন্য আমরা এসএমই এগ্রি আমরা সিরাজ ভাইয়ের কাছে যাব, এর আগে আমরা একটু ইমরান ভাইয়ের কাছে যাব। ইমরান ভাই কি শুনতে পাচ্ছেন? জি, আপনি তো এনজিও সেক্টরে দীর্ঘদিন কাজ করছেন। এসএমই এগ্রি যে প্রণোদনা এবং 5,000 কোটি টাকা কৃষি ঋণ, যার মধ্যে 3,000 কোটি টাকা হচ্ছে এমএফআই এর মাধ্যমে যাওয়ার কথা, তো আপনারা কতটুকু পেয়েছেন? আচ্ছা, ধন্যবাদ। আমার মনে হয় একটু আমি করি, সেটা হলো যে বাংলাদেশ ব্যাংক আসলে আমাদের কৃষি ঋণের জন্য বাংলাদেশ ব্যাংক নিজস্ব একটা ফান্ড করেছে, সেটা হলো 3,000 কোটি টাকা। আর 5,000 কোটি টাকা যেটা এসএমই এবং এসএমইর জন্য, এইটাতে এগ্রি বলা নাই, এগ্রি এবং এসএমই মিলে এগ্রির জন্য, এসএমইর জন্য 20,000 কোটি টাকা প্রণোদনা, 20,000 কোটি, তার মধ্যে 5,000 কোটি টাকা একটা আলাদা এগ্রি। এই স্লটগুলোতে আপনার বলা নাই যে এটা এমএফআই এর মাধ্যমে যাবে না, 3,000 কোটি টাকা তো এমএফআই কে দেবে, এটা বলা হয়েছে। এটা হলো 20,000 কোটি টাকার বাইরে বাংলাদেশ ব্যাংকের আলাদা টাকা, আলাদা ফান্ড, ঠিক আছে? এটা এস্টিমেশন ফান্ডটা বাংলাদেশ ব্যাংক করে। আমি একটু যেটা বলতে চাই যে 3,000, আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করি, হ্যাঁ, আমাদের টাইমটা নেওয়া হচ্ছে ফ্রি, তো যদি অফ হয়ে যায় আবার একটু এডমিট করেন, কারণ আমরা টাইমটা আবার নেব আর কি। জি প্লিজ, হ্যাঁ বলেন। ঠিক আছে। এখন 3,000 কোটি টাকার যে ফান্ডটা, এটা যেই সময় মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন স্টিমুলেশন ফান্ড আপনার ঘোষণা করছেন, তখন আমরা এমএফআই সেক্টর থেকে, আপনি জানেন আমি সিডিএফ এর চেয়ার ছিলাম, জাস্ট ইমিডিয়েট পাস, ওখান থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, এবং উনি সাথে সাথে আমাদেরকে যেটা জানালেন যে উনি চেষ্টা করবেন কিভাবে গ্রামের মানুষদেরকে আপনার এই টাকা পয়সা পৌঁছানো যায়। আপনার একটা জিনিস, বাংলাদেশের যে 720-30টা মতো এমএফআই যেগুলো সরকারের সাথে রেজিস্টার্ড এমএফআইদের মাধ্যমে প্রায় 3,20,00,000 মানুষ আপনার আমাদের এমএফআইতে সহায়তা পেয়ে থাকে, এবং এই 3,20,00,000 হলো নিচের দিকে গরিব যারা। বাংলাদেশে বলা হতো যে প্যান্ডামিকের আগে 3.5 কোটি মানুষ আপনার গরিব অবস্থার নিচে থাকে, যার মধ্যে একেবারে দরিদ্র সীমার নিচে হলো প্রায় 1.75 কোটি, কিন্তু এইটা আজকে দাঁড়িয়েছে 7 কোটির উপরে, প্রায় 7.5 দরিদ্র সীমার নিচে চলে আসছে মানুষ। এই দরিদ্র সীমার মানুষগুলো তার বেশি আসা মানে কি? বেশি আসা হলো মানে
দরিদ্র মানুষের ডিমান্ডের মধ্যে আপনি যে ইনভেস্টমেন্ট ডিমান্ড, এটা থেকেও আপনি খাওয়া পড়া চিকিৎসা আরম্ভ করে শিক্ষা থেকে ধরে তারপরে আবার ইনভেস্টমেন্ট ডিমান্ড, তার মানে হলো যে একটা মাল্টিপল ডিমান্ড এখানে তৈরি হয়েছে। আমরা যেটা ডিল করতাম জেনারেলি এমএফআই, সেটা হলো যে আমরা তাদের ইনভেস্টমেন্ট ডিমান্ডটা মিট করে তারা ওই গরিব মানুষগুলো আমাদের থেকে টাকা পয়সা নিয়ে তারা টাকা কাজে খাটিয়ে ওখান থেকে ইনকাম করে তাদের খাদ্য শিক্ষা এগুলো ব্যবস্থা করে। কিন্তু কোভিড সিচুয়েশনটা এমন একটা ক্লামজি এবং এমন একটা সিচুয়েশনে ফেললো যেখানে আপনার টোটালি গরিব মানুষকে ট্রিপল করে ফেললো। ট্রিপল কেমন? আপনি যেমন লকডাউনে আপনি বেরোতে পারবেন, ঢাকার থেকে প্রায় 1 কোটি মানুষ, প্রায় 80 লক্ষের কাছাকাছি মানুষ গ্রামে চলে গেছে, চলে গেছে। প্রথম 1 মাস মোটামুটি ভালো ছিল, 1.5 মাস মোটামুটি ভালো বলবো না আমরা, এক বেলা খেয়ে এক বেলা না খেয়ে, তার বিদেশ থেকে লোকজন চলে আসে। এই অবস্থায় গ্রামের অবস্থা যেটা এখন দাঁড়িয়েছে সেটা হলো যে গ্রামের মানুষ এটা দুই দিক থেকে, একটা হলো যে প্যান্ডামিককে করলে সোশ্যাল ডিস্টেন্সিং, দূরে থাকা, আপনার প্যান্ডামিককে মাথায় রেখে কাজকর্ম করা, এইটা কিন্তু আর এখন মানুষের মধ্যে নাই। জীবন এবং জীবিকার তাগিদে মানুষ কিন্তু মাঠে চলে আসছে। এটার একটা বড় ফলাফল আপনি দেখবেন যে আমাদের কৃষি, যে সময় প্যান্ডামিক আরম্ভ হলো ওই সময় কিন্তু বিভিন্ন এলাকায় কোনো জায়গায় ধান যেগুলো শস্য প্রায় কাটার মুহূর্ত আসছে, কোনো জায়গায় একটু সময় লাগছে। ওই সময় মানুষ কিন্তু বসে থাকে না। আমাদের কৃষির বাম্পার ফলনের যে টার্গেট সরকার করেছিল, বাম্পার ফলনই হয়েছে এবং বাম্পার ফসল আমাদের কৃষকদের। না ইমরান ভাই, আমি একটু বলি, আপনারা এসএমই এগ্রি যে ঋণ সুবিধাটা যেমন জহির ভাই বললেন তারা পেয়েছে, আপনারা কেমন পেয়েছেন? আমি একটু আসছি। এখন যেটা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের যে প্রণোদনা প্যাকেজটা 3000 কোটি টাকা, এইটার আপনার প্রথম দিক যখনই ঘোষণা হলো তখন কিন্তু খুবই ক্লান্তি ছিল কিভাবে হবে। পরে বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিয়েছে কিভাবে কি শর্ত হবে, এগুলো দেওয়ার পরে এখনো 3000 কোটি টাকার মধ্যে 700 কোটি টাকার উপরে কিন্তু ডিসবার্সমেন্ট হয়। বাকি আপনি ধরে নিতে পারেন 2400 কোটি টাকা, 2700 কোটি টাকার মতো ওই 3000 কোটি টাকা থেকেই এটা ডিসবার্সমেন্ট হয়। এটা একটা। 2 নম্বর হলো যে ওই 5000 কোটি টাকার যে কৃষির আলাদা যে প্যাকেজ সরকারের, ওখান থেকে কিন্তু এখনো আমাদের এমএফআই পায় কোনো, কারণ যে এখানে একটু আচ্ছা আমি একটু আপনাকে থামাই, আপনাকে, আমি একটু সিরাজ ভাইয়ের কাছে যাব। সিরাজ ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে ইমরান ভাই বললেন ওনারা এখনো কৃষি বা এসএমই যে প্রণোদনা প্যাকেজটা, তারা তো আপনার মাইক্রো ফাইন্যান্স নিয়ে কাজ করছে, সেখানে আপনার কৃষি ঋণের আপনার মিনিমাম 3000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যাংকগুলোকে দেওয়ার কথা, তারা তো এখনো পায়নি। আপনি কি বলবেন? ওটা প্রায় 600-700 কোটি টাকা আমরা পেয়েছি 3000 এর মধ্যে, কিন্তু 5000 কোটি টাকার মধ্যে ওটা আমাদের হাতে আছে। আচ্ছা একটু প্লিজ। না যাচ্ছে, এটা আস্তে আস্তে যাচ্ছে। জি প্লিজ বলেন। মাধ্যমে ব্যাংকগুলো যেগুলো রিফাইন্যান্স করার কথা বাংলাদেশ ব্যাংক এগুলো বিভিন্ন ব্যাংকগুলোকে দিবে। ব্যাংকগুলো আবার এগুলো এমএফআই এর মাধ্যমে, বিভিন্ন এনজিওর মাধ্যমে সবাইকে একদম প্রান্তিক লেভেল পর্যন্ত পৌঁছে দেওয়ার অলরেডি, যেমন আমি আমাদের ব্যাংকের কথা বলতে পারি, আমরা অলরেডি 6-7টা এনজিওকে অলরেডি হ্যালো, জি হ্যাঁ জসিম ভাই জি শুনতে জি জি, পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে প্লিজ। আচ্ছা লাইনটা আসলে কাটা হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, এটা আমাদের ওই যা টাইমিং এর বলতেছিলাম, কারণে, আমরা তো ফ্রি নিই তো, যার কারণে এটা তো টাকা দিয়ে নিতে হয় এই আর কি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। জি বলেন প্লিজ। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ উনি সবাই এনজিওর মাধ্যমে যেটা এনজিওর মাধ্যমে যে ফাইন্যান্স গুলো আমরা দিচ্ছি সেগুলো অলরেডি চলমান আছে এবং
আস্তে আস্তে, কারণ এখানে অনেকগুলো স্ক্রুটিনির ব্যাপার আছে। সবগুলো এনজিও সবগুলো ব্যাংকের মাধ্যমে যেতে পারতেছে না, একটা এনজিও একটা ব্যাংকের মাধ্যমে যাবে। সুতরাং সেখানে অনেক কিছু অ্যাপ্রুভালের প্রশ্ন আছে। অ্যাপ্রুভাল আবার বাংলাদেশ ব্যাংক এগুলো একটু বাছাই করে, তারপর আমরা এগুলো ফাইনালি পেমেন্টের যেতে হয়। এরপরে আছে আপনার আমাদের 20,000 কোটি টাকা যে আমরা এসএমইর জন্য নির্ধারণ করেছি। বাংলাদেশ ব্যাংক সরকার যেগুলো স্টিমুলাস ফান্ড বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে যে পেমেন্টের ব্যবস্থা করা হয়েছে, জি সেটা কিন্তু অনগোয়িং প্রসেস, সেটা চলতেছে। এবং এটা এটা কিছুটা যাচাই বাছাইয়ের ব্যাপার আছে এখানে, যে বাংলাদেশ ব্যাংক যে সার্কুলার দিয়েছে আমাদেরকে, সেই সার্কুলারের আন্ডারে আমরা যাচাই বাছাই করে তারপর ক্লায়েন্ট নির্ধারণ করতে হচ্ছে, তারপর সেটার এগেইনস্টে বাংলাদেশ ব্যাংক ওইগুলো আবার রিফাইন্যান্স করতেছে ব্যাংকগুলোকে। তো সুতরাং সেটাও চলমান রয়েছে, এবং এটা আস্তে আস্তে আমার মনে হয় একটা নির্দিষ্ট পজিশনে গিয়ে দাঁড়াবে। কারণ এই দেশে এসএমই কর্পোরেট ক্লায়েন্টগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা হয়তো খুব সহসা সেটা মোকাবিলা করতে পারবে এবং কাটায় উঠতে পারবে, কিন্তু এসএমইর জন্য এটা দুঃসাধ্য ব্যাপার। এসএমই যখন একবার ক্যাপিটাল আউট অফ ফান্ড হয়ে যায়, তাহলে এই আউট অফ ফান্ড এই পজিশন থেকে আবার মানে অনগোয়িং পজিশনে আসা, ইট ইজ টাফ ব্যাপার। এখানে ব্যাংকের এবং সবার সহযোগিতা অবশ্যই প্রয়োজন হয়, কারণ তারা এখানে তো এনজিও ক্লায়েন্ট গুলো আপনারা জানেন গ্রামে গঞ্জে ছড়াই ছিটিয়ে আছে, তাদের ম্যাক্সিমাম বিক্রি হয় অন ক্রেডিট। এই অন ক্রেডিটের একটা বড় প্রশ্ন, বড় পোর্শন আপনার মানুষের হাতে থেকে যায়, এগুলো রিকভারির প্রশ্ন আছে। এই রিকভারি প্রসেসটা খুবই ক্লামজি, কারণ টাকা একবার চলে গেলে মানুষের হাত থেকে এই টাকা সহজে কারোর কাছে ফিরিয়ে দেওয়া খুব অসম্ভব ব্যাপার। সুতরাং এই সিচুয়েশন থেকে একটা মানে এসএমই ক্লায়েন্ট আবার অনগোয়িং পজিশনে আসা, ইট ইজ টাফ। সুতরাং এক্ষেত্রে একটা সময় নিবে। সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে সেপ্টেম্বর পর্যন্ত রিপেমেন্ট বন্ধ রাখার জন্য। আমার মনে হয় এটা আর একটু বাড়িয়ে ডিসেম্বর বা অনওয়ার্ড যদি করা যায়, তাহলে এটা সবচেয়ে ভালো হবে এসএমই ক্লায়েন্টদের জন্য। তারা একটা ইজি পজিশন আসতে, এটা একটা খুবই ভালো পজিশন সৃষ্টি হবে আর কি। ধন্যবাদ। না, আমি আরো একটু জানতে চাচ্ছি, আপনি তো শুধু এসএমই আর হচ্ছে আপনার এগ্রি বিষয়ে বললে হবে না, আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যেহেতু আপনি একটা ব্যাংকের ডিএমডি, আপনাদের ব্যাংকের নিশ্চয়ই আপনার ওভারঅল ফান্ডিং ক্যাপাসিটি আছে এবং ক্রেডিট পোর্টফোলিও আপনার বিভিন্ন সেক্টরে আছে, যেমন এখানে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতেও আছে। এখানে জহির ভাই যেটা বললেন, আপনাদেরকে যথেষ্ট দেখলাম প্রশ্ন, আমরা হয়তো বা মনে মনে ভেবে নিয়েছিলাম যে আসলে প্রণোদনা প্যাকেজ গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ওইভাবে কিন্তু পৌঁছয়নি। তো আজকের আলোচনা যেটা শুনলাম, জি আপনারা এজ এ এসআইবিএল সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এই সেক্টরে আপনাদের যারা ক্লায়েন্ট আছে, আপনারা এই প্রণোদনা প্যাকেজ থেকে আপনারা কি পরিমাণ ফান্ড ট্রান্সফার করতে পেরেছেন বা কতটুকু ইজি ক্রেডিট ফ্যাসিলিটিস দিতে পেরেছেন বলে আপনি মনে করছেন? যেমন ধরেন বাংলাদেশ ব্যাংক যে সার্কুলার গুলো দিয়েছে, সেই সার্কুলারের মধ্যে বিভিন্ন ক্রাইটেরিয়া বর্ণনা করা আছে। যেমন ধরেন একটা আছে স্যালারি, তো গার্মেন্টস গুলোকে স্যালারি তারা আমাদেরকে স্টেটমেন্ট দিয়েছে স্যালারি তাদের ওয়ার্কারদের, সেভাবে কিন্তু আমরা পেমেন্ট করে দিয়েছি। 100% স্যালারি পেমেন্ট হয়ে গেছে। এখন হচ্ছে আপনার এই প্রণোদনা যেগুলো গার্মেন্টস এর ওয়ার্কিং ক্যাপিটালের রেগেস্টে, সেগুলো কিন্তু অনগোয়িং প্রসেস, সেগুলো চলতেছে। আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে ক্লেম করতেছি, বাংলাদেশ ব্যাংক আমাকে দিচ্ছে, সেইভাবে আমরা মানে গার্মেন্টস ওনারদেরকে আমরা পেমেন্ট করতেছি। সেগুলো কিন্তু অনগোয়িং প্রসেস এটা, এবং এটা আরো অনেক দিন চলবে, কারণ এটা আরো সময় আছে। বাংলাদেশ ব্যাংক বোধহয় 1 বছর সময় দিয়েছে, 1 বছরের মধ্যে এগুলো চলতেই থাকবে এটা। আর 20,000 কোটি টাকার যে এসএমই ঋণ প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যেটা আপনারা 9% ইন্টারেস্ট আপনারা পাবেন, সেখানে 5% সরকার কিন্তু আপনাদেরকে ইন্টারেস্ট ভর্তুকি দেবে, 4% উদ্যোক্তারা দেবে। এই ঋণটা কিন্তু মার্কেটে যাচ্ছে না, এবং উদ্যোক্তারা যারা এসএমই উদ্যোক্তা, তারা যদি অর্থনীতিতে ঘুরে না দাঁড়ায়, তাহলে অর্থনীতি কিন্তু দাঁড়াবে না। ওই যে বললাম এসএমই ক্লায়েন্ট গুলো হচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটিয়ে আছে। এখানে ব্যাংকের একটা বড় ভূমিকা আছে। এই ক্লায়েন্ট গুলোকে অনেকে হয়তো জানেও না যে স্টিমুলাস প্যাকেজটা কি, কখন এটা মানে ইস্যু হয়েছে। তো এটা ব্যাংকের একটা বড় ভূমিকা আছে। যারা ফিল্ড লেভেল আছে, যারা ব্যাংকাররা আছে ফিল্ড লেভেলে, তারা ক্লায়েন্ট গুলোকে বুঝিয়ে এবং তাদের কি ক্ষতি হয়েছে এই অ্যাসেসমেন্ট করে এগুলো ব্যাংকের কাছে প্রপোজাল নিয়ে আসতে হবে। সেই প্রপোজালটা আমরা হেড অফিসে আসে, প্রত্যেক ব্যাংকের সেম সিস্টেম, হেড অফিস এগুলো অ্যাসেসমেন্ট করে, অ্যাপ্রুভাল দেয়, তারপর সেটা আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে প্রডিউস করি।
বাংলাদেশ ব্যাংক সেই স্টিমুলাস প্যাকেজের আন্ডারে আমাদেরকে রিফাইন্যান্স দেয়, দেন আমরা এটা পেমেন্ট করি বাংলাদেশ বিভিন্ন ক্লায়েন্টের এন্ডে। সুতরাং এটা একটু সময় নেবে, আমার মনে হয় এটা আরো 3-4 মাসের মধ্যে আরো ইজি হয়ে যাবে, ম্যাক্সিমাম ফান্ডের ডিসবার্সমেন্ট হয়ে যাবে। না এখানে ইমরান ভাই যেটা বললেন যে হ্যাঁ আমি আসছি আপনার এখানে, যে আপনার সিপিডিও যেটা বলছে 1,20,00,000 লোক কিন্তু কলেন বেকারত্বের চলে গেছে। তারপরে উনি যেটা বলেন 80 লক্ষাধিক লোক আপনার গ্রামে চলে গেছে, তারা আপনার আরবান সোসাইটি থেকে তারা কিন্তু গ্রামে চলে গেছে। তাদের কিন্তু ইকোনমিক এম্পাওয়ারমেন্ট প্রয়োজন রয়েছে, যেগুলো কিন্তু ব্যাংকের পক্ষে সম্ভব না, এটা দেবে এমএফআই গুলো। তো এমএফআই যদি আপনার এসএমই বা এগ্রি ফান্ড লিঙ্কেজ করে না নিতে পারে, তারা ওই 80 লক্ষ যারা গ্রামে চলে গেছে তাদেরকে কিভাবে পুনর্বাসন করবে, বা তাদের যারা মাইক্রো ক্রেডিট হোল্ডার আছে, যারা আপনার আত্মকর্মসংস্থানে বা নিজেরা চলার জন্য ক্ষুদ্র ঋণ নেয়, তারাই বা চলবে কিভাবে? সেক্ষেত্রে এমএফআই লিঙ্কেজ ফান্ডিংটা আপনারা কেমন করছেন যদি বলেন সিরাজ ভাই। হ্যালো হ্যালো হ্যালো, জি শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, আচ্ছা আমি একটু শাহিন ভাই, আপনারা কতটুকু দিচ্ছেন? আপনারা তো যদিও আপনি কর্পোরেটের দায়িত্বে আছেন, আপনার এখানে তো মানে নলেজ না থাকার, তারপরও জি শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, জি প্লিজ। তাহলে হ্যাঁ সিরাজ ভাই আমি বলি একটু, জি বলেন, আমি একটু বলি। হ্যাঁ বলেন। এখানে শহর থেকে যে সমস্ত মানুষ গ্রামে চলে গেছে, শহরের মধ্যে তারাও তো কোনো প্রাইভেট ফার্মে চাকরি করতো, হ্যাঁ তারা গ্রামে চলে গেছে, তারা আবার কিন্তু কাজে ফিরে আসাটা, তারা হয়তো শহরে আবার অনেকে ব্যাক করবে, আস্তে আস্তে শহরের অবস্থা ভালো হয়ে যাচ্ছে, কিছু কিছু মানুষ শহরে ব্যাক করবে, হয়তো অনেকে মানুষ চাকরি যারা চাকরি লস করছে তারা হয়তো গ্রামে থেকে যাবে, তারা একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস এর আন্ডারে আসতে একটু সময় নেবে, হয়তো তারা আস্তে আস্তে ফান্ডের জন্য ব্যাংকে যাবে বা কোনো এনজিওর কাছে যাবে। তো এটা একটু এই প্রসেসটা একটু সময় নেবে। বাট এক্সিস্টিং যারা এমএফআই এর আন্ডারে আছে বা বিভিন্ন ব্যাংকের আন্ডারে আছে, তারা কিন্তু খুব সহজেই সরকারের স্টিমুলাস ফান্ডের আন্ডারে টাকা পেয়ে যাবে এবং তারা রিগেইন করবে তাদের অবস্থাটাকে। তো সুতরাং আমরা যাদেরকে নিয়ে চিন্তা করতেছি, যেমন বিদেশ থেকে অনেক মানুষ ফিরে আসছে, যেমন আমাদের ব্যাংকের একটা, আমরা ইন দ্য মিন টাইম আমরা একটা প্রোডাক্ট লঞ্চ করছি যে যারা বিদেশ ফেরত তাদের জন্য একটা স্কিম আমরা চালু করছি। সেই স্কিমের আন্ডারে আমরা বিদেশ ফেরত যারা, তারা যদি কোনো কাজ করতে চায় তাদেরকে আমরা উইদাউট এনি কোলাটারাল এবং 5 লাখ টাকা পর্যন্ত, মোর দ্যান 5 লাখ হলে উইথ কোলাটারাল আমরা একটা প্রোডাক্ট অলরেডি ডিক্লেয়ার করতেছি এবং বাজারে সেটা এখন চলতেছে। আমরা আশা করতেছি এটা আমরা একটা ভালো রেজাল্ট পাবো এবং অন্যান্য ব্যাংকও এই ব্যাপারে আগায় আসবে আমি আশা করি। টোটাল একটা ইকোনমিক কন্ডিশন বাংলাদেশের মধ্যে অনগোয়িং পজিশন আসতে হয়তো আরো 6 মাস সময় লাগবে, তাহলে একটু ভালো হয়ে যাবে অবস্থাটা। আচ্ছা আচ্ছা, 6 মাস পরবর্তীতে ইকোনমি আমাদের একটা ভালো পজিশনে আর চলে যাবে। তো ইমরান ভাই আপনি জি প্লিজ আপনি বলতে চাচ্ছিলেন কি যেন বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে 5,000 কোটি টাকার যে প্যাকেজ স্টিমুলেশন ফান্ডটা, এটা ব্যাংকগুলো ইন্ডিভিজুয়ালি আপনার গ্রামে গ্রামে ওই সমস্ত উদ্যোক্তাগুলো খুঁজে বের করা খুবই কঠিন। একদম নতুন লোককে এনে ক্লায়েন্ট বানিয়ে তাকে, এগুলো বিশেষ করে কোলাটারাল ফ্রি লোন, তাই না? কিন্তু একটা সিস্টেম যেটা এমএফআই দের আছে গ্রামে গ্রামে, আমাদের প্রতিটা গ্রামেই আমাদের ইনভলভমেন্ট এঙ্গেজমেন্ট আছে এবং গরিব এবং মার্জিনালাইজড পিপল যারা, তাদের নিয়ে আমরা কাজ করে আসছি। এই জায়গাটায় যদি ব্যাংকগুলো এমএফআই দের মাধ্যমে যেত, এই 5,000 কোটি টাকার একটা বড় লিমিটেশন আমরা দেখছি যে এটা কিভাবে গ্রামে যাবে সেফলি এবং মানুষগুলো কিভাবে টাকাটা পাবে, ব্যাংকগুলো আবার টাকাটা কিভাবে ফেরত পাবে, এই জায়গাটার একটা ক্লামজি সিচুয়েশন এখানে তৈরি হয়েছে। এখানে আমরা যেটা সরকারকে এবং ব্যাংকগুলোকে বলবো যে এমএফআই দের মাধ্যমে যদি টাকাটা আপনার গ্রামে যায়, সহজেই মানুষগুলোর কাছে পৌঁছাবে, স্টিপুলেটেড যে আমাদের টার্গেট গ্রুপ তাদের কাছে পৌঁছানো যাবে, সাথে সাথে আবার তাদের যে বেনিফিটটা আমরা চাইতেছি, অবজেক্টিভ যেটা টোটাল বেনিফিট প্যাকেজের অবজেক্টিভটা অ্যাচিভ কারণ আমরা এমএফআই গুলো কিন্তু টাকা যেমন ভালো জানি, সমিতির মধ্যে প্রতি সপ্তাহে মিটিং করা, তাদের স্কিমগুলো ভিজিট করা, তাদেরকে উৎসাহিত করা, কাজগুলো মানে আবার টাকা ফেরত আনার ক্ষেত্রে আমরা ইয়ে রাখি। সেই জায়গার মধ্যে ব্যাংকগুলো আমরা চিন্তা করতে পারে যে ব্যাংকগুলোর কিন্তু অলরেডি এমএফআই ক্লায়েন্ট আছে সবাই, এই ক্লায়েন্টদের মাধ্যমে আরো নতুন ক্লায়েন্ট এমএফআই ক্লায়েন্ট এনে আমার মনে সহজেই যেটা শেয়ার ভাই বলছে ওনার গুড ইন্টেনশন, আমাদের শাহিন ভাই সহ তাদের গুড ইন্টেনশনটা আমরা দেখলাম এবং আমরা যেহেতু ব্যাংকের ক্লায়েন্ট আমরা জানি, কিন্তু সহজ করার জন্য আমার মনে হয়
এই এমএফআই গুলোকে মাধ্যম হিসাবে নিলে অনেক বেশি সহজেই স্টিমুলেশন ফান্ডের যে অবজেক্টিভ এটা অ্যাচিভ করা যায়। 2 নম্বর যেটা অলরেডি যে 3.20 লাখ মানুষকে আমরা টাকা পয়সা দিয়ে থাকি, জি সেই টাকা পয়সা কিন্তু একেবারে আপনার 10 to 15% উপরে অরিজিনাল বছরে আমরা প্রায় 1,40,000 কোটি টাকা ডিসবার্স করি এই সমস্ত মানুষগুলোর কাছে। তার মানে প্রতি মাসে প্রায় আপনার এই 10,000 কোটি টাকার উপরে আমরা মাসে গ্রামে যাই। গত 5 মাসে কিন্তু এই 10-12 হাজার কোটি টাকা করে যেটা গ্রামে গেছে, গত 5 মাস 60,000 কোটি টাকা এই 3,20,00,000 মানুষ পায়নি। কিন্তু অন দ্য আদার হ্যান্ড এই 3,20,00,000 মানুষ আপনার 10,000 কোটি টাকা করে পেলে তাদের যে ইনকামটা হতো, জি এই 60,000 কোটি টাকা পেলে তারা কিন্তু অলমোস্ট 25,000 কোটি টাকা আয় করতো। এই আয়টা তারা করতে পারে না। তারা সেভিংস করতো এটা প্রায় 60,000 কোটি টাকার মধ্যে 6,000 কোটি টাকা, প্রায় 10% অন এন এভারেজ সেভিংস করে গ্রামীণ সেভিংস। এই জায়গাগুলো হয় না। সেই জন্য আমরা উপরে যদিও দেখছি যে গ্রামের অর্থনীতি হয়তো ভালো হবে, অবশ্যই ভালো হবে, কিন্তু আমার সবচেয়ে শক্তিশালী দিকটা যেটা মনে হয়েছে আমাদের এমএফএ হিসেবে, আমরা যেহেতু এখনো গ্রামে আছি আমি, সেটা হলো আপনার গ্রামের মানুষ আপনার অ্যাগ্রেসিভলি তাদের কাজগুলো আরম্ভ করছে। একটা আমরা দেখছি যে কৃষির জায়গাটায় তারা পিছায় যায় নাই, প্যান্ডামিককে ভয় পায় নাই, এবং এসএমইর জায়গায় তারা অলরেডি তাদের দোকান, তাদের ছোট ছোট ইন্ডাস্ট্রি গুলো খুলে ফেলেছে এবং আপনার কাজে নেমে গেছে। কিন্তু পুঁজির জায়গাটা তারা কিন্তু পুঁজি পাচ্ছে না। সেই জায়গাটা আমি বলবো যে আজকে যেহেতু আমাদের সিনিয়র ব্যাংকার খুবই ভালো, আমার সবাই পার্সোনালি চিনি ওনাদেরকে, জানি, ওনাদের মাধ্যমে আমি ব্যাংকগুলোকে আহ্বান করব যে আপনাদের একটা টাকা পয়সা গ্রামে পৌঁছানোর জন্য সহজ একটা লেআউট হলো এমএফআই, এবং এমএফআই দের সাথে ব্যাংকগুলোর আপনার সম্পর্ক অনেক দিনের একটা সুসম্পর্ক, খুবই আপনার ট্রাস্ট ওয়ার্দি সম্পর্ক আছে। এই সম্পর্কটা কাজে লাগিয়ে তাদের টাকা ইয়েগুলো গ্রামে পৌঁছানো যায়, বিশেষ করে গ্রামে গরিব মানুষের সঙ্গে যেটা গার্মেন্টস সেক্টর, এটা আমি বলবো বিউটিফুলি ডান, এটা আই অলসো অ্যাপ্রিশিয়েট। কিন্তু মাইক্রো ফাইন্যান্স অথবা একেবারে নিচের দিকের মানুষগুলোকে পৌঁছানোর জন্য এমএফআইরা হলো বেস্ট ভেহিকেল, এটা আমরা তারা ইউজ করতে পারে। এই জায়গাটায় কিন্তু আমরা একটা গ্যাপ আমি দেখতেছি, কিন্তু এই গ্যাপটা থাকলে কিন্তু গ্রামের মানুষ আপনার আগামী 1-1.5 মাসের মধ্যে টাকা পয়সা না পেলে কিন্তু মারাত্মক। ইমরান সাহেবের এখানে আমি একটু অ্যাড করতে চাই, গ্রামে এমএফআই এর মাধ্যমে কিন্তু সব ব্যাংকগুলোরই আপনি জানেন প্রতিটা ব্যাংকের একটা এগ্রি লিমিট আছে, এগ্রিকালচার ফাইন্যান্সের জন্য লিমিট আছে, সেই লিমিটটা কিন্তু ম্যাক্সিমামে আমরা এমএফআই এর মাধ্যমে দিয়ে থাকি। সুতরাং আপনি বলতে পারেন যে ব্যাংকগুলো অতপ্রতভাবে গ্রামের মানুষদের সাথে এমএফআই এর লিঙ্কেজের মাধ্যমে গ্রামে ফাইন্যান্স করে থাকে। প্রতিটা ব্যাংকের এটা একটা আছে, বাংলাদেশ ব্যাংকের একটা লিমিট আছে, সেই লিমিটটাকে ফুলফিল করার জন্য এমএফআই এর সাপোর্ট নিতে হয় আমাদের বাধ্য হয়ে। সুতরাং অলরেডি এমএফআই গুলোর সাথে ব্যাংকের সাথে একটা ভালো সম্পর্ক আছে এবং একটা বড় অ্যামাউন্ট গ্রামে যাচ্ছে। জি জি, সিরাজ ভাই, যেটা হয়তো গত 5 মাসে যেটা যাওয়ার কথা এটা যায় না, গত 5 মাসের কথা বলছে উনি। জি, গত 5 মাসে যেটা যায় না, নরমালি যেটা যেত এই জায়গাটায় এমনি স্টিমুলেশন ফান্ডের বাইরে সিরাজ ভাই ঠিকই ধরেছেন যে নরমাল ফান্ডিং যেটা এমএফআই এর মাধ্যমে হয় ওই টাকাটা কিন্তু গ্রামে যাওয়া দরকার, আবার ব্যাংকগুলো ফিরে আসা দরকার ওই জায়গাটা। এটা আমার একটা আহ্বান। আমি ধন্যবাদ জানাচ্ছি সিরাজ ভাইকে ওটা খেয়াল করে দেওয়ার জন্য। আমরা কিন্তু দিতেছি আমাদের নিজস্ব ফান্ডও এমএফআই এর মাধ্যমে আমরা দিচ্ছি এখন 1,40,000 কোটি টাকার মধ্যে প্রায় 16 থেকে 20% হলো ব্যাংকেরই ফান্ড, এমএফআই গুলো যেটা গ্রামে ডিসবার্স করতে প্রায় 20%, রাইট, এটা বড় ধরনের ফান্ড। এই টাকাটার মধ্যে গত 5 মাসে কিন্তু প্রায় 10% এর উপরেও যায় না। শাহিন ভাই কি কিছু বলবেন? জি, বলতে চাই মানে ডিবেট আকারে না, যেহেতু কথাটা প্রসঙ্গক্রমে আসছে সেখানে আমি বলি, আমার কাছে কয়েকটা জায়গা মনে হয়েছে। একটা হচ্ছে যে এই গত 4-5 মাসে 4-5 মাসে মানে গ্রামীণ লেভেলে, রুরাল লেভেলে আপনার রিকোয়ারমেন্টটা খুব বেশি ছিল না, কিন্তু সামনে আসতেছে। খুব বেশি ছিল না কারণ হচ্ছে আপনার প্রথম দিকে ধরেন লকডাউনের কি হবে না হবে এটাই, কারণ আপনারা এমএফআই গুলো, আমার কাছে ডাটা আছে, ডাটা মানে হচ্ছে যে আপনারা যারা আমাদের সাথে ব্যাংকিং করেন তাদের কিন্তু সবার ডাটা আমরা নিয়েছি মুখেই যে অবস্থাটা কি। তো দেখেছি আপনারা রিপেমেন্ট পাচ্ছিলেন না, কারণ এই সময়ে চাপ দিচ্ছেন না। এটার পর বন্যা চলে আসছে এবং বন্যাটা কিন্তু এবার সিভিয়ার হয়েছে, মানে 1/4 অফ দ্য কান্ট্রি আপনার মানে ওয়াজ ইনান্ডেটেড। এই সময়ে আপনার টাকা দেওয়ার জায়গাও ছিল না। এই সময়টা এই জন্য আমি বলছি যে সাকসেসিভলি হয়েছে। তো
আমার কাছে যে ডাটা আপনাদের 5-7টা 6টা 7টা মানে এমএফআই যারা লার্জ মানে তারাই আমাদের সাথে, তাদের ডাটা যা দেখেছি, আপনারা কিন্তু আমাদের টাকা পয়সা যেগুলো ছিল ব্যাংক থেকে যেগুলো নিয়েছেন, টাইম ছিল, টাইমলি আপনারা ফেরত দিয়ে দিয়েছেন আপনাদের ফুটন ফান্ড, আপনাদের যে ফান্ড থাকেই থাকে, তো ওই জায়গা থেকে আপনারা আমাদেরকে রিপেমেন্ট রেগুলার করেছেন, কিন্তু আপনারা কিন্তু রিপেমেন্ট পান। কারণ এবং সবচেয়ে বড় জিনিস যেটা আমার কাছে মনে হচ্ছে যে এখন যে বন্যাটা শেষ হচ্ছে, এখন টাকা ডিসবার্সমেন্টের দরকার, সেই সময়ও আপনারা আগের টাকা ফেরত পাবেন না। অনেক জায়গায় যেখানে এফেক্ট হয়েছে তাদেরকে আরেকটা শিডিউল, আরেকটা ইটি করে দিতে হবে। এবং এই জায়গাটা আমি বলবো হচ্ছে যে মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন বাংলাদেশে এমএফআইরা মানে দে হ্যাভ ডান বিউটিফুলি এক্সপিরিয়েন্স, হ্যাঁ, এবং তারা এটা মানে এটার বলবো যে হচ্ছে যে এই আর্টটা তারা রপ্ত করেছেন, যেটা আমরা ব্যাংকাররা কিন্তু পারিনি। কমার্শিয়াল সাইডে কিন্তু এটা হয়, যখন বিপদে পড়ে ওরা কিন্তু টাকা ফেরত চায় না, হ্যাঁ, টাকা ফেরত নেয় না, এবং ওই বিপদগ্রস্ত অবস্থায় তাকে আবার রিফাইন্যান্স করে, হ্যাঁ, রিস্ক ফান্ড আছে, ওই ফান্ড থেকে আপনার একেবারে ঠেকায় ধরেন নদী ভাঙ্গনে চলে গেছে এই থেকে দেখতে হয়, হ্যাঁ। আর ওদের একটা সুবিধার দিক আছে, এটা আমাদেরকে একজন বলেছিল যে ব্যাংকার আর মানে মাইক্রো ফাইন্যান্সের মধ্যে পার্থক্য জায়গাটা হচ্ছে যে আপনার আমরা যাদেরকে লোন দেই, হ্যাঁ, তাদের কাছ থেকে নাকি ফেরত নেওয়া খুব কঠিন। আমরা একটা মামলা করলে তারা নাকি 5-7টা মামলাও করে, আবার তারা আপনার ফ্লাই করে বেশি, যদিও এই সময়টা এই কম, হ্যাঁ। আর ওনারা যাদেরকে লোন দেন তারা বলে যাচ্ছে তারা আসলে ডিফল্ট এফোর্ড করে না, মানে বেঁচে থাকলে হ্যাঁ ফেরত দিয়ে দিতে হবে। নদী ভাঙ্গনে বা এতে যদি একেবারে শেষ না হয়ে গিয়ে থাকে, কারণ তার তো পালানোর জায়গা নেই বা তার আশ্রয় নেওয়ার জায়গা নেই, তাকে মানে বড় মানে তার পিছনে লয়ার রাখার মানে সে এফোর্ড করে না, হ্যাঁ। তো ওইটা ওদের একটা অ্যাডভান্টেজ, এট দ্য সেম টাইম আমি বলবো ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে অনেক ক্ষেত্রে নিরুপায় হয়ে যায় যখন, তখন তাদেরকে কিন্তু পেশেন্স নিতে হয়। এমএফআই এটা জানে, কিন্তু এইখানে আমার কাছে মনে হয়েছে এই জায়গাটা না একটু মানে ধরেন একটু আনপ্লিজেন্ট হতে পারে আলোচনাটা, কিন্তু আমাদের কোনো না কোনো ভাবে অ্যাড্রেস করতে হবে। নাম্বার 1, চ্যানেলিং টু এমএফআই, যদি আমরা এডিশনাল ফান্ড, স্টিমুলেটর ফান্ড চ্যানেলাইজ করতে চাই, তাহলে প্রাইসিং একটা ম্যাটার। কারণ ওনারা আমরা এখানে বলে দিচ্ছে হচ্ছে যে 9% লোন দিতে হবে। 9% আমরা কর্পোরেট লোন দিয়ে ও আমাদের পক্ষে হিমশিম খেতে হচ্ছে ব্যাংকগুলোকে। এখন ক্লাসিফিকেশন বা এটি স্টপ বলে হয়তো বুঝতে পারছি না, হ্যাঁ, সেটা অ্যাডজাস্ট করা। কিন্তু তারা কিভাবে 9% দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট মিট আপ করবেন? তাদের তো মানে আপনার গ্রামে গঞ্জে কালেকশনের লোকজন করতে হয়, যদিও তারা উচ্চ বেতনের কর্মচারী না, কিন্তু সেটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট কিন্তু হিউজ, হ্যাঁ। তো ওই লো স্প্রেডে আপনার আমরা একটা প্রণোদনার থেকে যে বলছি হচ্ছে যে ব্যাংকগুলো পাবে 1%, ওনাদেরকে দিতে হবে 3.5%। সুতরাং ব্যাংকের কাছে থাকে হচ্ছে স্প্রেড হচ্ছে 2.5%। এইটাও ব্যাংকের জন্য অ্যাট্রাকটিভ না, হ্যাঁ, কারণ ব্যাংক 2.5% স্প্রেডে আপনার বিজনেস করে তো সে অ্যাফোর্ড করতে পারে না, অ্যাটলিস্ট তার 4 থেকে 5% স্প্রেড লাগে, হ্যাঁ, কর্পোরেট লোনের ক্ষেত্রে এইটা। আর ওনারা যখন গিয়ে 9% দিবেন, তো ওরা যদি 3.5% বড় করে 9% দেন, তাহলে স্প্রেড থাকে কত? 5.5 না? জি, 5.5। 5.5% স্প্রেডে আমার মনে হয়, আমি মনে করি না যে এখনো এই বিজনেস অ্যাফোর্ডেবল। এখন ধরেন এটা একটু অ্যামাউন্ট করা যায়, কিন্তু এটা যদি একটা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট আনতে হয়, তাহলে প্রবাবলি এই জায়গাটা সরকারের এখন হয়ে গেছে কি, কিছু জিনিসে আসলে আমরা ধরেন আপনার কথা বলি না, কারণ হচ্ছে ওই কিছু জিনিসে ধরেন প্রধানমন্ত্রী মহোদয় একটা কথা বলেছেন, কথাটা বলেছেন একটা প্রেক্ষিতে আমরা এটাকে সব জায়গায় নিয়ে অ্যাপ্লাই করে ফেলি, হ্যাঁ। প্রধানমন্ত্রী শিল্পায়নের জন্য আপনার কস্ট অফ ফান্ড মানে কম হওয়া উচিত বা বড়োইং কস্ট কম হওয়া উচিত, সেটার জন্য করে হচ্ছে ওই 9%-টা আলাপ আলোচনা করে একটা জায়গায় এসেছিলেন, হ্যাঁ, যে 9%-এর উপরে হবে না, একসময় সিঙ্গেল ডিজিটটা পরে নয়। তো ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে তো এখন 24% ছিল ওদের বোধহয় ইন্টারেস্ট, তাই না আপনাদের? 24%, হ্যাঁ, 24%। ব্যাংক থেকে বড় করতে 9 থেকে 12% আর 24% দিত, তাহলে স্প্রেড কিন্তু ওনাদের 11-12% স্প্রেড ছিল। এখন এটা দেখে খুব আকর্ষণীয়, 24% হচ্ছে ইফেক্টিভ রেট হচ্ছে 24%, এমনি বোধহয় আরো কম রেট। যেমন যেটা আপনি 9% যেটা ওরা ল্যান্ডিং করবে, সেটার ইফেক্টিভ রেট হয়ে যাবে ওদের কাছে কিন্তু 15 থেকে 16%। ওরা মান্থলি উইকলি রিকভার করে, তো ওরা উইকলি রিপেমেন্ট সিস্টেমে যায়, সেক্ষেত্রে কিন্তু ইফেক্টিভ রেট ওদের কাছে এটা প্রায় 15 to 16%। এটা না শ্রেয়াস ভাই, এটা আমি যদি রিলেন্ডিং করি
রিলেন্ডিং না করি তাহলে কিন্তু 9%, রিলেন্ডিং করলে ওটা ওই ডিসবার্সমেন্টও ডবল হবে, ইনকামও ডবল হবে, ইফেক্টিভ রেট কিন্তু নাম্বার না, আপনারা যেটা উইকলি বেসিসে আবার এখানে এনে হোক হচ্ছে যে যেই মডেলে তারা আগে করতেন, যেই প্রাইস মডেল, ওইভাবে যাবে, ওইভাবে যাবে। তার থেকে একটু ফাইনাল হতে পারে, যে আরেকটু ফাইনাল হওয়া দরকার। হ্যাঁ, যেমন ব্যাংকে ছিল 11, 12, 13% আমরা এখন 9 আসছি। অফকোর্স আমরা স্প্রেডটা আমাদের একটু স্ট্রেস হয়েছে, কিন্তু এরকম স্ট্রেস ওনারাও নিবেন, কিন্তু এটা তো ব্যবসাটা আর আগাবে না। তখন হয় কি জানেন, তখন হয় হচ্ছে কেউ আর কথা বলেন না, কারণ এরকম প্রধানমন্ত্রীকে এটা কেউ বুঝাতে পারবেন না। হ্যাঁ, সেই কারণে এটা কেউ কেউ করেও না। হ্যাঁ, তো এইটা তো আসলে একটা নন স্টার্টার সিচুয়েশন। এক্স্যাক্টলি, যারা এটা মানে অর্থ মন্ত্রণালয় তারা এই বিষয়টা আপনার একটু করা, কারণ প্রাইম মিনিস্টার তো নন লিসেনিং না। হ্যাঁ, উনি তো সবসময় শুনেন। হ্যাঁ, যদি লজিক্যাল জায়গাটা, হ্যাঁ, প্রাইম মিনিস্টারের একটা বক্তব্য আগাগোড়া উনি বলেন, সেটা হচ্ছে যে এই এত বেশি ইন্টারেস্ট, হ্যাঁ, পিকেএসএফ যদি না করতো তাইলে ওনারা আরো বেশি নিতেন। হ্যাঁ, তো এরকম ধরেন হেদায়েতের কথাবার্তা তো ওনাদেরও বলবেন, আমাদেরও বলেন, তাই না? হ্যাঁ, সেটা তো একটা রাষ্ট্র যিনি চালান, হ্যাঁ চালান, তিনি তো একটা বলবেনই, কিন্তু একটা রিজনেবিলিটি অফকোর্স এখানে এস্টাবলিশ করা দরকার। যেমন ব্যাংকগুলোতে যেটা হয়েছে, ব্যাংক 2.5% স্প্রেডের বদলে অন্যটাতে অ্যাট্রাক্টেড বেশি। ওনারা এমএফআই উনি এখানে এভাবে বলবেন না, বলাটা এখানে ডিফিকাল্ট হবে ওনার জন্য। হ্যাঁ, কিন্তু ওনারাও কি ওই 9% ইন্টারেস্ট দেওয়া ওনাদের জন্য কোনো বিজনেস কেস না। হ্যাঁ, সুতরাং ওনা এটা একটা ইম্পারেটিভ হিসাবে করছেন। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু মুভ আপ হওয়ার মতো না, মানে ইম্প্যাক্ট ফেলার মতো, ইকোনমিতে ইম্প্যাক্ট। সুতরাং এই জায়গাগুলো আমি মনে করি অল্প কয়েকটা জায়গা আমাদের আছে, এই অল্প কয়েকটা জায়গা না একটু খোলামেলা আলোচনা হওয়াটা ভালো। হ্যাঁ, না হইলে একে অপরের সন্দেহ করলে আমি করতেছি আরেকটা, বুঝছেন তো। এত ভালো একটা রেসপন্স প্রোগ্রাম করা হয়েছে, বাংলাদেশ হচ্ছে জিডিপির যে পার্সেন্টেজ, উই আর দ্য সেকেন্ড নেক্সট টু ইন্দোনেশিয়া। হ্যাঁ, এবং আমাদের প্রোগ্রাম গুলো আমি বলবো হচ্ছে যে একটা দুইটা ছাড়া, হ্যাঁ, আমাদের আমি বলবো যে রেসপন্স প্রোগ্রাম হিসাবে আমি তুলনা করি হচ্ছে অ্যাপল বা স্যামসাং এর সাথে। অ্যাপল স্যামসাং এরও একটা দুইটা প্রোডাক্ট আপনার বাজারে চলে নাই, বাকি সবই ভালো চলে। হ্যাঁ, তো দে আর দ্য মানে অ্যাপল ইজ দ্য লার্জেস্ট কোম্পানি। তো বাংলাদেশের রেসপন্স প্রোগ্রাম, হ্যাঁ, আমি বলবো যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের এই একটা দুইটা জায়গায় একটু ইস্যু আছে। হ্যাঁ, যেমন এই প্রিশিপমেন্ট ক্রেডিট আমাদের ফিক্স করছি আমরা। হ্যাঁ, তো আলোচনাটা আপনারা আবার আগে নিয়ে যান। হ্যাঁ, আমি একটু কর্পোরেট সেক্টরে যাই। হ্যাঁ, একটু কর্পোরেট সেক্টরে যাই। জি প্লিজ, একটু শেষ করে শাহিন ভাই, আমি একটু জাস্ট এন্ডোর্স করি। সেটা হলো যে শাহিন ভাই, সিরাজ ভাই রাইটলি কিন্তু করছে। শাহিন ভাই বিশেষ করে শেষে যেটা বললেন, গরিব মানুষ ওটা ওই যাওয়ার কোনো জায়গা নাই, তারা আমার কাছ থেকে টাকা নেবে, এমএফআই থেকে আমাকে ফেরত দেবে, এবং এটা হচ্ছে এন্ড ওভার টাইম এটা একটা কালচার চলে আসছে, কালচার হিসেবে সে আমার কাছ থেকে নেবে, আমার কাছ থেকে পাবেই। একটা ডিপেন্ডেবিলিটি এক ধরনের, যেটা অবশ্য অনেক সময় ভালো না, অর্থনীতির ভাষায় ডিপেন্ডেবিলিটি ভালো না। সে মনে করছে ভিসিএস সার্কেল অফ ডিপেন্ডেন্সি এটা চলে আসতেছে। বাট সার্ভাইভালের জায়গা থেকে সে আগে সার্ভাইভ করতো ক্রাইসিস অফ ফুড নিয়ে, সে এখন সার্ভাইভ করতে ক্রাইসিস অফ ফুড, গুড কি বলে গুড হাউস, একটা টিনের ঘরের এইটাই ক্রাইসিসটা। সেই জায়গাটা আমি বলবো যে অনেক যে আগের দিকে সামনের দিকে চলে আসছে। এই জায়গাটা প্রধান হলো রিলেশন অফ দি ক্লায়েন্ট এন্ড দি এমএফআই রিলেশন। আমি এটা একটা, এবং আমি অ্যাপ্রিশিয়েট করবো আমি যে জায়গাটা, সেটা হলো যে 9 এবং 6 এর যে বিষয়টা, আমাদের যে 24% আমরা করি, শাহিন ভাই রাইটলি করছে যে ওখানে আমাদের 8 থেকে 9% কমে আমরা কোনোদিন অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট পোষাইতে পারি না। 10% পড়ে, যত ছোট অর্গানাইজেশন তাদের কস্ট বেশি পড়ে, বড়গুলার যে অন্যান্য বাড়ি কমে আসে। এই জায়গাটা আমাদের যে স্টিমুলেশন ফান্ড, আমাদের কোনো মতেই এটা বিজনেস কেস, বাট আমাদের লিকুইডিটি, একটা হলো যে আমাদের এমএফআই দের হাতে লিকুইডিটি নাই, আর একটা হলো গ্রামের মানুষের কাছে টাকা নাই। এই জায়গাটাই এই ফান্ডটা কিন্তু কিছুটাই। জি, আমি এখানে আসছি আমি আপনার সাথে সাপ্লিমেন্ট করব। আমি একটু শরীফ জহির সাহেবের কাছে যাচ্ছি। জহির ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি প্লিজ। তো আপনি তো কর্পোরেট দুনিয়ার লোক, আমরা এখানে কর্পোরেটের একজন ব্যাংকারও রেখেছি। তো একটা বিষয় আমি একটু জানবো, সেটা হচ্ছে আপনি জানেন আমাদের জিডিপি হচ্ছে 373 বিলিয়ন মার্কিন ডলার। জিডিপি গ্রোথ ধরা হয়েছে 8.2%। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, গার্মেন্টস সেক্টর কিন্তু বাংলাদেশের প্রধান কর্মসংস্থান সৃষ্টিকারী খাত,
এবং দেশীয় যে সমস্ত কসমেটিক্স থেকে শুরু করে দেশের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের যে পণ্যটা উৎপাদিত হয় তার বায়ার বা কাস্টমার হচ্ছে কিন্তু আপনাদের এই সেক্টরে যারা শ্রমজীবী মানুষ, যারা আপনাদের কারখানায় কাজ করে তারা। এবং তাদের জন্যই কিন্তু আপনার প্রধানমন্ত্রী স্যালারির জন্য যে 5,000 কোটি টাকা কিন্তু প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এখানে আমার যে প্রশ্নটা হচ্ছে, আমাদের জিডিপির 70% হচ্ছে কনজামশন, অর্থাৎ ভোগ ব্যয়। মানুষ যদি ইনকাম করে খরচ করে তাহলে কিন্তু আপনার জিডিপি গ্রোথ হয়। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা অনেক জায়গায় দেখেছি 5,000 কোটি টাকা দেওয়ার পরেও কোনো কোনো গার্মেন্টসে বন্ধ হয়েছে, কোনো কোনো গার্মেন্টসে বেতন দেওয়া হয়নি, বা কোনো কোনো গার্মেন্টস শ্রমিকদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। এমনও কিছু গার্মেন্টসের নাম আমরা শুনেছি তারা অর্ধেক বেতনে এখন আপনার যারা গার্মেন্টস শ্রমিক আছে তাদেরকে আপনার খাটাচ্ছে। আপনি এ বিষয়ে কি বলবেন? আচ্ছা, গার্মেন্টস সেক্টরটা বেসিক্যালি সবচেয়ে মানে আমরা যদি দেখি এটা হচ্ছে ফর্মাল সেক্টরের মধ্যে মোস্ট কমপ্লায়েড ফর্মাল সেক্টর। জি হ্যাঁ, আপনি দেখেন এই যে আমাদের 4 মিলিয়ন যেটা আমরা বললি সংখ্যায়, অ্যাকচুয়ালি আমাদের বিজিএমএ মেম্বার হচ্ছে আপনার अराउंड 2272। তার মধ্যে হচ্ছে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে 2.5। জি, এরপরে বিকেএমই আছে এবং এরপরে মেম্বারশিপের বাইরেও অনেক ফ্যাক্টরি, তো অনেক সবমিলে আছে। আপনার 4 মিলিয়ন 4 মিলিয়ন। জি, ফর্মাল সেক্টর কিন্তু এটা এমপ্লয়মেন্ট। আজকে যদি দেখেন যে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি যদি দেখেন, এখানে কিন্তু আমার ধারণা যে এমপ্লয়মেন্ট আরো বেশি জি, ইন নাম্বার, শিয়ার নাম্বার। ইনফর্মাল সেক্টর। জি, কোথায় মানে এই যে কনস্ট্রাকশন ওয়ার্কাররা আমাদের কোথায়, এদেরকে নিয়ে কে কথা বলতেছে? এই যে ই কমার্স বা এই যে গিগ ইকোনমি যেটা নিয়ে খুব আমরা এক্সাইটেড, এই যে পাঠাও, তারপর এই ডেলিভারি সার্ভিস বা ইভেলি, হ্যাঁ, আজকে এরা কোথায় যাচ্ছে? These are not formal sectors, এগুলো ভালো, these are like, you know, it's creating new opportunities, but গার্মেন্টসই কিন্তু আমরা একদম হিসাব করতেছি যে এখানে কি স্যালারি কতটুকু গেছে, আর্ন লিভ কতটুকু গেছে। এবং আমি বলে দেবো যে আমাদের যারা মেম্বার ফ্যাক্টরিজ আছে জি, এবং যারা নাকি এক্সপোর্ট করতেছে, কারোর কোনো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এবং আজকে ওয়ার্কাররাও খুবই অ্যাওয়্যার, তাদের ইভেন যদি আর্ন লিভ যদি না দেওয়া হয়, রিট্রেঞ্চমেন্টের বদলে কি বলে টার্মিনেশনের বদলে যদি রিট্রেঞ্চমেন্ট করা হয়, তারা কিন্তু সেটা জানে। তো এই অ্যাওয়ারনেসটা কিন্তু বিল্ড আপ হয়েছে আর কি। সুতরাং এটা এটা অনেক অনেক মানে ম্যাচিওরড একটা সেক্টর, এখানে আপনার কোনো রকম সুযোগ নাই আর কি। আচ্ছা, তো এখানে যেটা হচ্ছে যে আমরা যদি দেখেন আপনি ডিরেক্ট জিডিপির যে কন্ট্রিবিউশনটা এখনো আমাদের দেশে আমরা ইম্পোর্টের উপর নির্ভর করি, আমাদের এক্সপোর্টটা। হ্যাঁ, বাট এই প্রতিদিনই কিন্তু এটা চেঞ্জ হচ্ছে। কিন্তু যদি দেখেন আপনি ডেনিম ফ্যাব্রিকের অলমোস্ট আমরা কিন্তু 60 মানে 50% এর উপরে চলে গেছে আমরা যেটা নিজেদের আমরা কনজাম্পশন, নিজেদের দেশের কনজাম্পশন করতেছি। আপনার ওভেন ফ্যাব্রিক অলমোস্ট 40% এর উপরে চলে গেছে যে আমরা নিজেরা প্রোডাকশন করতেছি, এবং আমি আশা করি যে এটা 100% এ চলে যাবে। আর যদি নিট যদি দেখেন, নিটে না কিন্তু আপনি ওভেনে তো এখনো 80% চায়না থেকে ইম্পোর্ট হয়। না আপনার 60% এর মতো, এটা অনেক কমে গেছে। আচ্ছা আচ্ছা, আগে ছিল 20% আমরা লোকালি করতাম, সেটা অলমোস্ট 40% এ চলে গেছে। আর আপনি যদি নিট যদি দেখেন, নিটে কটন নিটস কিন্তু অলমোস্ট 100% আমরা এখন দেশে বানাই। জি, এটা বাড়ছে। তো আমাদের কন্ট্রিবিউশন রাফলি 13 to 14% জিডিপি তে ডিরেক্ট কন্ট্রিবিউশন। হ্যাঁ, আর যদি ইনডিরেক্ট কন্ট্রিবিউশন দেখেন, সেখানে যে মাল্টিপ্লাইং যে এফেক্টটা যেটা আমাদের ওয়ার্কারের যে কনজাম্পশন করতেছে, হ্যাঁ, তো ওই মাল্টিপ্লাইং এফেক্ট কিন্তু ম্যানিফোল্ড। আমি নিজেও কিন্তু আমি একটা ব্যাংকের বোর্ডে ছিলাম অলমোস্ট 25 ইয়ার্স, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে, এবং আমি একটা এনবিএফআই নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আমি নিজে ফাউন্ড করি, সেটা ন্যাশনাল ফাইন্যান্স। জি, জি, তো আমরা যদি মানে আমাদের কাস্টমার বেস দেখি, বা যদি আমি যে মাল্টিপ্লাইং এফেক্টটা যদি দেখি, যে আমরা যারা এক্সপোর্ট করতেছে তাদের ডলার দিয়ে তো আমরা রিফাইন্যান্স করতেছি ইম্পোর্ট গুলো, জি, ঠিক না? এরকম আপনি প্রত্যেকটা সেক্টরে, আপনি যদি ইন্স্যুরেন্স বলেন, আবার अगेन আপনি লজিস্টিক্স বলেন, প্রত্যেকটা সেক্টরই কিন্তু সামহাউ দ্য আদার ডিপেন্ডেন্ট এই গার্মেন্টস এর উপরে। তো এট দ্য সেম টাইম যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের অবভিয়াসলি এক্সপোর্ট বাস্কেটটাকে ডাইভার্সিফাই করা উচিত। হ্যাঁ, আপনার এখানে অন্যান্য এক্সপোর্ট আনা উচিত, সেগুলো নিয়ে কাজ করা উচিত। বাট রাইট এট দিস মোমেন্ট গার্মেন্ট ইজ ডেফিনেটলি প্লেইং আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দ্য ইকোনমি। আর আপনারা একটু আগে যে ডিসকাস করতেছিলেন, এখানে কিন্তু আপনারা ওই এনবিএফআইটা কিন্তু মিস করতেছেন। জি, জি, ব্যাংক আছে এখানে, এমএফআই গুলো আছে, বাট এদিকে কিন্তু এনবিএফআই, হ্যাঁ, জি, জি, একদম শেষ হয়ে যাচ্ছে। এটা নিয়ে আমি জানি না, মানে এতগুলো এনবিএফআই তাদের ভবিষ্যৎটা কি? তারা এখন ব্যাংক আর টাকা দেয় না এখন।
হ্যাঁ, এদিকে কিছু ডিফল্টের কারণে কিছু ডিপোজিটরদের কনফিডেন্সও এখানে তারা লুজ করতেছে। মানে ক্রেডিট এনবিএফ এর লিঙ্কেজটা মধ্যে আসলে গুড গভর্নেন্স বলতে কোনো কিছু ছিল না, নাই, এখনো নাই এনবিএফ এর মধ্যে। তো গুড গভর্নেন্স যেটা আছে, গুড গভর্নেন্স বলতে কোনো কিছু নেই, ডিপোজিটরের টাকা যার কারণে তারা নিজেরাই শেষ হয়ে যাচ্ছে। আজকে আমরা যেটা বলতেছি যে এত প্রণোদনা এত কিছু যে আমরা এখানে চিন্তা করছি, জাস্ট যেহেতু একটা স্ট্রং একটা অ্যাসোসিয়েশন নাই এখানে, জি জি এই যে বেশ কিছু কিন্তু মিডিয়াম বা স্মল স্কেলের যে ডিসবার্সমেন্ট এগুলো কিন্তু আমরা এনবিএফআই এর মাধ্যমে করতে পারতাম, কিন্তু সরকার যদি চাইতো বা এটা যদি অ্যাসোসিয়েশন থেকে যদি এনবিএফআই অ্যাসোসিয়েশন থেকে যদি চাইতো, এটাও কিন্তু একটা মাধ্যম হতে পারতো। কিন্তু আমি খুব ওয়ারিড বিকজ এখানে এখনো কিন্তু অনেক ডিপোজিট আটকায় আছে এখানে, এবং এটার ফেলিয়ার যদি হয় তাহলে কিন্তু ওভারঅল কনফিডেন্স কিন্তু সেই কাস্টমাররাই কিন্তু লুজ করবে কিন্তু, এবং ব্যাংকিং জি, জি। সেক্টরের জন্য কিন্তু এটা খারাপ একটা বদনাম হবে। এই সব জিনিস এগুলো দেখতে হবে আমাদের। জি প্লিজ, আমি আপনার আরেকটা বিষয়ে আমরা শুধু আপনাদের সেক্টর থেকে একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনারা তো এখন একটা প্রণোদনা প্যাকেজ থেকে কস্ট ইফেক্টিভ একটা ফান্ড পাচ্ছেন। এখানে এক্সপোর্ট ওরিয়েন্টেড যে ইন্ডাস্ট্রিগুলো আছে এগুলো কিন্তু আপনার ফরেন কারেন্সির লোন নেওয়ার একটা সুযোগ আছে। তো এখানে আপনার শাহিন ভাই আছেন, ওনারা কিন্তু আপনার 2% লাইবর 2 বা 1.75 এই ধরনের কস্ট ইফেক্টিভ ফান্ড কিন্তু আপনার এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির জন্য তারা কিন্তু আপনার বিভিন্ন বিদেশি ব্যাংক থেকে ফরেন কারেন্সি লোন সিন্ডিকেশন করে তারা কিন্তু নিয়ে আসছেন। তো এই যে আপনার কস্ট ইফেক্টিভ ফান্ডটা যদি আপনারা পেয়ে যান, এক্ষেত্রে আমরা আশা করছি যে গার্মেন্টস সেক্টরের মাধ্যমে বাংলাদেশের একটা বিশাল সম্ভাবনা মানুষ কিন্তু দেখছে, এবং এর মাধ্যমে যে কর্মসংস্থান এবং আমাদের যে ওভারঅল ট্রেডিং যে বিজনেস গ্রো করেছে এটা কিন্তু জিডিপিকে হিট করছে। তো এই যে কস্ট ইফেক্টিভ ফান্ডটা আমরা এটা আনার জন্য আপনারা ব্যাংকিং খাত থেকে কতটুকু সহায়তা পাচ্ছেন, এবং এটা আরো কিভাবে আনা যায় আমাদের এই সমস্ত আপনার এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির জন্য? এখানে দুজন ব্যাংকার আছে, আপনি যদি বলেন। এটা হচ্ছে যে কিছুটা ম্যাচুরিটির ব্যাপার আছে, যেরকম আমাদের কোম্পানি যেটা অনন্ত গ্রুপ, আমরা কিন্তু আপনার আইএফসি থেকে আজকে থেকে 10 বছর থেকে কিন্তু আমরা আইএফসির সাথে ডাইরেক্টলি কাজ করছি, জি, এবং তার সাথে ডিইসি আছে, সিডিসি আছে, সবার সাথে কিন্তু আমরা অ্যাজ আ প্রাইভেট কোম্পানি আমরা কিন্তু ডিল করতেছি, হ্যাঁ, কমপ্লায়েন্স গুলো মেইনটেইন করে। জি, আরেকটু যেটা হয় সেটা হচ্ছে যে ব্যাংকের মাধ্যমে কিন্তু ডিএফআইডি গুলো ফান্ডিং গুলো করতেছে, জি, হ্যাঁ, ব্যাংকের কাছে হয়তো 20-30 মিলিয়ন দিয়ে দিচ্ছে, সেখান থেকে প্রাইভেট সেক্টরে বড় করছে। এটা এতদিন যেটা ছিল যে কিছুটা এরপরও ধরেন আপনার নেচার অফ দ্য কোম্পানির উপরে ডিপেন্ড করে আপনার এটা বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল দরকার হয়। যেরকম ইপিজেড এর ভিতরে যে টাইপ এ হয় তাহলে অ্যাপ্রুভাল প্রসেসটা ইজি, বাট যদি ইপিজেড এর ভিতরে বি বা সি হয় অথবা যদি ইপিজেড বাইরে হয় তাহলে আমাদের কিন্তু বাংলাদেশ ব্যাংকের থ্রুতে এটা ইয়ে করতে হয় আর কি। বাংলাদেশ ব্যাংক এবং এটা বিডা থ্রুতে আমরা আগে বোর্ড অফ ইনভেস্টমেন্ট ছিল, এখন বিডার থ্রুতে এটার পারমিশন নিতে হয়। তো যেটা ছিল যে আগে এক সময় এটা খুব ডিফিকাল্ট ছিল, হ্যাঁ, ইভেন প্রাইভেট বরোইং এর ক্ষেত্রে দেখা যেত যে দেয়ার ওয়াজ আ লট অফ রেস্ট্রিকশন, কিছুটা কস্ট অফ দ্য ফান্ডের উপরও নির্ভর করে অ্যাপ্রুভালটা। যেরকম আগে একটা ইয়ে ছিল যে মোটামুটি 6% এর ভিতরে ফান্ডিংটা কস্টটাকে রাখার জি, জি, হ্যাঁ, যেহেতু আপনার ওই লাইবারটা ফ্লেক্সিবল হয় সেখানে অনেক সময় দেখা যেত যে আপনার হয়তো বাংলাদেশ ব্যাংক থেকে অ্যাপ্রুভালটা আসতো না আর কি। আপনার কান্ট্রি রিস্ক প্লাস ওই লাইবার রেট অ্যাড করলে কিছুটা হয়তো 6 হয়তো মাঝে মধ্যে ক্রস করতে হয় ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য লোন আর কি। এখন বর্তমান সিচুয়েশনে এগুলো যদি ইজি করে ফেলে, এবং ইজি করা হচ্ছে আমি আশা করতেছি, কারণ এখন কিন্তু বিডা অনেক প্রোঅ্যাক্টিভলি এগুলো দেখতেছে সব জিনিসগুলো, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যায় আর কি। কারণ লোনটা আনাটা একটা স্টেপ, পরে অ্যাপ্রুভালটা আরেকটা স্টেপ, এবং এটাকে এক্সিকিউট করাটা হচ্ছে মানে সবচেয়ে বড় দায়িত্ব আর কি। তো সুতরাং পুরো প্রসেসগুলো যদি একটু ইজি করে দেয় তাহলে আমাদের জন্য ইজি হয় আর কি। মানে যে এখন যেহেতু লিকুইডিটি নিয়ে আমরা কথা বলতেছি ব্যাংকিং সেক্টরে, এবং বাইরের থেকে ফান্ড আনা সম্ভব, সুতরাং এগুলোকে এনকারেজ করা আমার মনে হয় দরকার আর কি। জি, আমি আসছি এখানে বাইরে থেকে ফান্ড আনার একজন গুরু আছেন, শাহিন ভাই শুনতে পাচ্ছেন? জি জি, আপনি তো শুনছেন এটা কত ইজিলি আপনার ওনাদেরকে দেয়া যায় ফরেন ফান্ড এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির জন্য। এই মুহূর্তের এই যেটা সেটা ছিল হচ্ছে যে আপনার ইমিডিয়েটলি একটা জিনিস দরকার ছিল, সেটা আমরা আসলে ব্যাংকগুলোই এখানে যারা অফশোর ব্যাংকিং থেকে ফাইন্যান্স করেছিলাম তারাই রেসপন্স করেছি। ফরেন লেন্ডাররা তেমন একটা এইভাবে রেসপন্স করে নাই, কারণ যেমন আমাদের ক্যাশ ফ্লো যেহেতু ডিসরাপশন হচ্ছে, তো আমরা একটা পেমেন্ট পজ, যে কিছুদিন আপনার তারা পরে পেমেন্ট করবেন, এরকম একটা অফার নিয়ে গিয়েছিলাম। তো
এই সময়টা আমি আরেকটা জিনিস বলবো হচ্ছে যে বিভিন্ন জায়গায় যেটা কোঅর্ডিনেটেড রেসপন্স বলছি, সবাই খুব মানে বলবো যে হচ্ছে যে মানে ফ্রন্ট স্টেপে কাজ করেছেন। যার যার মানে অনেকগুলো ইস্যু কিন্তু আমাদেরকে নর্মালি বিজনেস লাইফে বিজনেস এর ইউজুয়াল সময়ে অনেক এফেক্ট করে। সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল জুরিসডিকশন, হ্যাঁ, সেট প্রসিডিউর অনেক আগে যেগুলো প্রিসিডেন্স, হ্যাঁ, তারপরে আপনার ওয়ে অফ ওয়ার্ক, রুলস অফ প্রসিডিউর বা রুলস অফ এঙ্গেজমেন্ট, যার মধ্যে আরেকটা জিনিস বলা হয় না সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল ইগো, বুঝছেন? হ্যাঁ, ওইটাও আছে, ডিপার্টমেন্টাল ইগো, হ্যাঁ, ইনস্টিটিউশনাল ইগো। তো এই আমি আজকেও সকালে বলতেছিলাম বাংলাদেশ ব্যাংকের একজন ডিজিএম ছিলেন যিনি সবচেয়ে বেশি সাপোর্টিভ মানে হিসাবে কাজ করেন, বলতেছিলাম যে এই সময়টায় গত 4 মাস মার্চ মাস থেকে গত 5 মাস আমরা যারা অ্যাক্টিভিস্ট মনে করি নিজেদেরকে, যে মানে ব্যাংকের বড় কর্মকর্তা হিসাবে না, সেন্ট্রাল ব্যাংকের বড় কর্মকর্তা হিসাবে শুধু না, মনে করি যে হচ্ছে যে আমরা কর্মী কোন একটা স্পেসে। তো গার্মেন্টস এর কর্মী যেমন কর্মী, শিল্পের কর্মী যেমন কর্মী, উদ্যোক্তাও যেমন কর্মী, কারণ শরীফ ভাইয়ের যে উদ্যোক্তা তারাও কিন্তু এক জায়গায় অ্যাক্টিভিস্ট, হ্যাঁ, তাই না? সুতরাং ওই ফরম্যাটের বাইরে যারা কাজ করি তারা গত 5 মাস আমাদের ভালো সময় ছিল, কারণ আমরা একটা কথা বলতে পারতাম, সেটা হচ্ছে যে এটা আপনার রুল বুকে কভার করবে না, কারণ রুলগুলো সবকিছুই হচ্ছে আমাদের বিজনেস অ্যাজ ইউজুয়াল সময়ে। তো এই প্যান্ডেমিক টাইমে প্রি প্যান্ডেমিক রুল বুক, হ্যাঁ, আমাদেরকে হেল্প করবে না, প্লে বুক হেল্প করবে না। তো উই হ্যাভ টু রান অন ডক্ট্রিন অফ নেসেসিটি, হ্যাঁ, যে জিনিসটা দরকার এইভাবে। তো বিডার ক্ষেত্রেও যেটা কথাটা প্রশ্ন করতে আসছিল, বিডার এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মানে এক্সিকিউটিভ চেয়ারম্যানের সাথে আমি যোগাযোগ করেছিলাম যে আমাদের তো এক্সটেন্ড করতে হবে, কিন্তু এগুলো আপনাদের অ্যাপ্রুভ, সুতরাং এক্সটেনশন আপনাদের অ্যাপ্রুভাল নিতে হয়, তো ক্যান ইউ হেল্প? হ্যাঁ, এবং শরীফ ভাই জানেন এটা, বিকজ আমি একটা ইকোনমিক পলিসি ছিল, ওইখানে আমি পোস্ট দিয়েছিলাম, আর কি রেসপন্ডেড, হ্যাঁ, উনি আমাকে পরে চেয়ারম্যানের নাম্বার দিয়েছিলেন। তো ওনারা দেখেই না বলে যাচ্ছে যে আপনারা করেন, আমরা কথা বলেছি, আমরা এগুলো প্রসপেক্টিভ বেসিসে আপনাদের এগুলো অ্যাপ্রুভ করে দিবেন, হ্যাঁ। তো হোয়াট ইউ ফিল, যেটা লজিক্যালি মনে করছেন। তো আমরা আমাদের কাস্টমারদের ঠিক এইভাবে সাপোর্ট দিয়েছি। আমরা কোঅর্ডিনেট করার জন্য, যেখানে আমাদের সিরাজ ভাই আছেন অন্য ব্যাংকের, আমরা কিছু ব্যাংকের মানে যারা মানে একে অপরকে চিনি বা ইসে কর্পোরেট ব্যাংকিং এর টিমে আমরা আপনার সোশ্যাল মিডিয়ায় গ্রুপ করে নিয়েছিলাম যে হাউ উই আর থিঙ্কিং, কিভাবে রেসপন্স করা যায়। যেমন একটা একটা করে কেস দেখে যদি আপনি ই করেন তাইলে আপনার রোগী মারা যাবে ওষুধ দেওয়ার আগে। আমরা যেটা করেছি, আমরা প্রথমে হচ্ছে ফরম্যাটিং এ গেছি যে এইটা হচ্ছে পলিসি রেসপন্স, তো গার্মেন্ট সেক্টর এই ফরম্যাটে যাব। আমাদের তো ক্রেডিট লাইন দেওয়াই আছে, সুতরাং আমাদের তখন কিন্তু ওই চিন্তা করলে হবে না যে আরেকটা ক্রেডিট দিলে কি দাঁড়াবে। তখন আমার চিন্তা হচ্ছে যে আগে আমার প্রতিষ্ঠান, আমার বড়োয়ার, তাকে আগে সার্ভাইভ করতে হবে। সুতরাং আমরা একটা ফরম্যাটিং এ চলে গেছি, যার যার লাইন ছিল এর পরে আমরা নতুন লাইনের দিকে যাই না, আমরা বোর্ডে গিয়েছি। আমাদের বোর্ড কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ভাবে সেভাবে এগিয়ে করেছেন, হ্যাঁ। বিভিন্ন এদেরকে আমরা অফার করেছি, বড়োয়ারদেরকে অফার করেছি হচ্ছে যে যদি আপনার ক্যাশ ফ্লো ডিসরাপশন হয়, আমরা এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংকে এগুলো দেওয়ার আগে এপ্রিল মাসে আমরা প্রথম উদ্যোগ নিয়েছিলাম, আমরা বোর্ডে গিয়েছিলাম, বোর্ড বলেছে হ্যাঁ ইউ ক্যান অফার। আমরা অফার করে দিয়েছিলাম হচ্ছে যে ইফ ইউ হ্যাভ ডিফিকাল্টি, আপনার এখন পেমেন্ট এটা আমরা 3 মাস এক্সটেন্ড করে দিব, এখন প্রয়োজন নাই। কারণ 3 মাসটা ওই যে বললাম যে 3 মাসটা আর্টিকুলেট করেছিলাম হচ্ছে চাইনিজ এক্সপিরিয়েন্স থেকে। পরবর্তীতে দেখালো 3 মাসেও আমাদের জায়গাটা শেষ হচ্ছে না, এখন প্রলং হচ্ছে, ডিফারেন্ট মানে ডিফারেন্ট এইতে চলে যাচ্ছে। এখন আপনি কি শাহিন ভাই, আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা বিভিন্ন, যেহেতু আপনার ফরেন কারেন্সি আনতে হলে বাংলাদেশ ব্যাংক, বিডা সবার অনুমোদন লাগে, সেখানে টাইম যে ফ্রেমওয়ার্কটা এটা একটু কমিয়ে আনতে হবে, এবং সে বিষয়ে আপনারা যারা ব্যাংকার, আপনারা উদ্যোক্তাদেরকে সেই সহায়তাটা দিতে পারেন। এই জায়গায় যেটা দরকার আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হচ্ছে যে এখন দুইটা জায়গায় রয়ে গেছে। প্রি অ্যাপ্রুভালের যে জায়গাটা আমি এক্স্যাক্টলি বলবো না এখনই সময় আসছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে কিন্তু এই যে প্রি অ্যাপ্রুভালটা উঠে যাওয়া উচিত। কারণ কারেন্সি আপনার ইউএস ডলারে আমরা রপ্তানি করি, অন্য কারেন্সি আসতে পারে, ফরেন কারেন্সি, বড়োইং ও সেই প্রতিষ্ঠানগুলো করতে পারে, তারা তাদের রিস্ক ম্যানেজ করে যদি করতে পারে তাহলে ওয়াই নট ইট গেটিং ওপেন। এখন আমরা যদি আগে গেল আবারও গেল দূর।
সরি আই ওয়াজ হ্যাঁ হ্যাঁ বলেন, অসুবিধা নেই। হ্যাঁ ডিসকানেক্ট হয়ে গেছিল। তো আমি যেটা মনে করি যে ইমিডিয়েটলি যেটা করা দরকার, দুই জায়গায় আছে এখন। একটা হচ্ছে বিডা পাবলিক সেক্টর, কিন্তু হার্ড টার্ম লোন কমিটি ছিল আগে, এখন হচ্ছে নন কনসেশনাল লোন কমিটি যেটা, সেটা না হয় পাবলিক সেক্টরে খুব বেশি নাই, আমি এটা এই মুহূর্তে খুব জরুরি না, কিন্তু প্রাইভেট সেক্টরের জন্য বিডা আবার হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যেমন ইপিজেড এর গুলো বাংলাদেশ ব্যাংক। আমরা যখন অফশোর ব্যাংকিং থেকে দিব লোকাল ব্যাংকের, হ্যাঁ, তখন বাংলাদেশ ব্যাংক, হ্যাঁ, এইরকম এই যে কোনোটা বিডা কোনোটা বাংলাদেশ ব্যাংক, হ্যাঁ, এই জায়গাটা না করে আমি মনে করি হচ্ছে যে এটা 31 সালে নিয়ে আসা উচিত। এবং লজিক্যালি এই জায়গাটা, লোনের জায়গাটা, ফরেন কারেন্সি এবং এক্সচেঞ্জ ইস্যু যেহেতু আছে, এইটা আমি তো মনে করি যে হচ্ছে যে এটা সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য রাইট মানে প্ল্যাটফর্ম। হ্যাঁ, এই জায়গায় এনে সেন্ট্রালাইজ করা উচিত, কারণ কোনটা বিডা কোনটা এই বাংলাদেশে আমরাই তো বুঝি না আসলে কোন দিকে যেতে হবে। এটা নিয়ে কি বিডায় যেতে হবে, এটা নিয়ে বাংলাদেশ ব্যাংকে যেতে হবে। বাংলাদেশ ব্যাংকের জায়গাটা অফশোর ব্যাংকিং এর পলিসি চেঞ্জ করা হয়েছে গত বছর। সেই পলিসি চেঞ্জ করার প্রেক্ষিতে এখন কিন্তু আইসা বাংলাদেশ ব্যাংকে আবার কোন ডিপার্টমেন্টে, এটা আপনার বলেন, এখন সর্বশেষ ঠিক হয়েছে এটা ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট করবে। হ্যাঁ, তো ওইখানে একটা রাইট এসেছে। তো একটা জায়গায় আসা উচিত, কোনোটা বিডা কোনোটা হ্যাঁ, একই ধরেন আজকে যদি এখানে শরীফ ভাই আছেন না, চলে গেছেন, যাই হোক, হ্যাঁ, একইতে যদি বলি যে একই অনন্ত ওনার প্রতিষ্ঠান যখন ইবিএল এর অফশোর ব্যাংকিং থেকে লোন নিবে তখন করবে আপনার বাংলাদেশ ব্যাংক, আবার যখন বাইরে থেকে লোন নিবে তখন হবে বিডা। হ্যাঁ, তো এটা একটু মানে না, এটা হিস্টোরিক্যালি আসতেই পাবে আমাদের, কিন্তু এগুলো আমাদের আমার সময় আসতে হচ্ছে যে কনসলিডেট করা, এক জায়গায় করা, সিম্পলিফাই করা। না, আপনার আমি তো মনে ব্যাংকিং চ্যানেল ছাড়া তো আপনার এই কর্পোরেট ফাইন্যান্স ফরেন কারেন্সিতে আনা সম্ভব না, ব্যাংকিং চ্যানেল তো লাগবেই। হ্যাঁ, এই মুহূর্তে যদি ধরেন এই মুহূর্তে ফরেন কারেন্সি লোন নেওয়ার এটা খুব বেশি আসবে না, আর একটু সময় লাগবে, কারণ এখন তো ধরেন প্রজেক্ট এক্সপানশন এটি এই মুহূর্তে কেউই চট করে বাড়াতে যাবেন না, এবং সেটা ওয়াইজও না। ইন্টারেস্ট রেট ওয়াইজ জিরো ইন্টারেস্ট রেট বা 10 to 0 ইন্টারেস্ট রেট রেজিম তো আমাদেরটাও চলতেছে। হ্যাঁ, আমরাও তো এখন মানে লোকাল কারেন্সিতে বাংলাদেশে এখন অনেক চিপার হয়েছে। হ্যাঁ, তো এক্সচেঞ্জ রিস্ক নিয়ে ওইখানে বাইরে যাই। তো তারপরেও ফরেন কারেন্সি বরোইং আপনার ইন্ডাস্ট্রির জন্য, যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড তাদের জন্য বিশেষ করে সেটা ওপেন থাকা আর আপনার সিম্পলিফাই করে ফেলা দরকার। তবে এই ইমিডিয়েটলি রিকোয়ারমেন্ট নাই, কিন্তু এই সময়টা আমি মনে করি যে কাজের হচ্ছে সিম্পলিফিকেশনের কাজের জন্য আমরা এই সময়টা কাজ করে নিলে তখন গিয়ে যখন রিকোয়ারমেন্টটা আসবে, হয়তো আমার মনে হয় মানে একটু খুব বেশি দেরি হবে না। আগে আমরা একটা মানে 2 বছরের আগে কোনো মানে কিছু চিন্তা করতাম না, এখন তো আমি মনে করি যে 1 বছরের মধ্যে আমি আবার এক্সপানশনের চিন্তা করতে পারবো বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, শরীফ ভাই কি শুনতে পাচ্ছেন যে উনি যেটা বললেন? শাহিন ভাই, হ্যালো। হ্যাঁ, জি জি, যেটা হচ্ছে যে এখন কিছু আমরা আসলে ওই আমাদের যাদের সাথে যোগাযোগ আছে, আপনারা তো ডাইরেক্টলি করছেন, এদের সাথে আমরা কিছু কিছু এখনো চাচ্ছি, এবং তারা একটু স্লো, তাদের রিঅ্যাকশন টাইম অনেক স্লো অ্যাকচুয়ালি, বা তারা কিন্তু দেখতেছে যে আমাদেরকে কিভাবে আমাদেরকে তারা সাহায্য করতে পারে এই ক্রাইসিসের মোমেন্টের ভিতরেও আর কি। এবং তার সাথে সাথে কিছু ফাইন্যান্সিং প্রোগ্রাম তারা কাজ করতেছে, যেরকম আপনার আমাদের একটা বায়ার রিসেন্টলি তারা তাদের ট্রেড ফাইন্যান্সিংটা ডিসকাউন্টিংটা এগেইন একটা ব্যাংকের থ্রুতে বা আইএফসি থ্রুতে তারা করতেছে জিনিসটা। হ্যাঁ, তো অনেক রকম প্রোডাক্টস আছে আর কি, যে ডিরেক্ট যে লোন বা টার্ম লোন বা করতে হবে সেটা না। তো যেরকম যেটা বললাম যে একটা বায়ার সে তার ক্রেডিট টার্মস 30 ডেজ থেকে 90 ডেজে নিয়ে গেল, এট দ্য সেম টাইম আইএফসি সেখানে সেটা আমাদেরকে ডিসকাউন্টিং করে দিচ্ছে। এই ধরনের ইয়েগুলো কিন্তু খুব হেল্প হচ্ছে আর কি। আমরা ধরুন পেমেন্ট পেয়ে যাচ্ছি রাইট অ্যাওয়ে আমাদের এক্সপোর্টের সাথে 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 বায়ারও উপকৃত হচ্ছে, যে তাদেরও একটা ডেফার্ড পেমেন্ট পেয়ে গেল আর কি। তো বিভিন্ন প্রোডাক্ট যদি আমরা ডিজাইন করতে পারি, এবং আমাদের যারা পলিসি মেকার তারা যত ওপেন হবে তত আমাদের জন্য সুবিধা। এগেইন যেটা শাহিন ভাই বললো, আমাদের তো ন্যাচারাল একটা হেজ আছে, যেহেতু আমরা এক্সপোর্টার, আমাদের তো ডলারটা খুব একটা এফেক্ট করতেছে না। তো আর মানে লোনের দায়িত্ব আমাদের অ্যাকচুয়ালি এন্ড অফ দ্য ডে, যার যে যতটুকু এক্সপোর্ট, এবং একটা বুঝতে হবে যে যেরকম আইএফসি বা সিডিসি ডিজি এনারা যদি কাউকে লোন দেয়, তারা কিন্তু যথেষ্ট কিন্তু স্ক্রুটিনি করেই কিন্তু তারা ব্যালেন্স শিট দেখে বা সবকিছু ইন্সপেকশন করেই কিন্তু দিচ্ছে কিন্তু। তো আই থিংক ইটস জাস্ট যতটুকু ওপেন করবে আমরা, এখন দেশও তো ম্যাচিউরড হচ্ছে, কোম্পানিগুলো ম্যাচিউরড হচ্ছে,
হ্যাঁ, এবং আমাদের গার্মেন্ট সেক্টরও আমি শাহিন ভাইয়ের সাথে আলাপ করছি এগুলো নিয়ে। তো অন্যান্য অনেক সুবিধা মানে অনেক অপরচুনিটি আছে যেগুলো আমাদের গ্র্যাব করতে হবে, যেরকম ই কমার্স ফর এক্সাম্পল। হ্যাঁ, আপনি জানেন যে অ্যামাজন এখন অনেক বড় হয়ে যাচ্ছে। এখানে অ্যামাজনে যদি আমরা কিছু বিক্রি করতে যাই, আমাদের কিন্তু ট্রেডিশনাল ফাইন্যান্সিং দিয়ে কিন্তু সম্ভব না, কারণ সেখানে দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্ট আমরা আমাদের নিজেদের ফাইন্যান্স দিয়ে করে সেখানে নিয়ে বিক্রি করে তারপর আমরা পেমেন্টটা পাচ্ছি। তো এই ধরনের জিনিসগুলোকে কিভাবে আমরা অ্যাকোমোডেট করব, এগুলো ট্রেডিশনাল এলসি ব্যাক টু ব্যাক এলসি বা এগুলো এভাবে হবে না। তো সুতরাং ট্রেডটা যেহেতু চেঞ্জ হচ্ছে, আমাদের প্রোডাক্টগুলোকেও চেঞ্জ করতে হবে আর কি। এটা খুব ইম্পর্টেন্ট আর কি। এখানে এবং তার সাথে সাথে আপনার অন্যান্য যেসব ধরনের প্রাইভেট ইকুইটি, ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফান্ড, যখন আমরা পাবলিক যাব, পাবলিকের যদি ফরেন ইনভেস্টমেন্ট থাকে সেগুলো এক্সিট কিভাবে হবে, এগুলো নিয়ে যদি আমরা মানে তাড়াতাড়ি যদি কাজ না করি, আমাদের কিন্তু অপরচুনিটি কিন্তু মিস হয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনি দেখেন একটা প্রাইভেট ইকুইটি আমাদের বাংলাদেশে আমার জানার মতো একটা কোম্পানি আছে যারা নাকি প্রপারলি করতেছে, কিন্তু আপনি যদি ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়াতে প্রাইভেট ইকুইটি ইনভেস্টররা আপনার প্রজেক্ট পায় না ইনভেস্ট করার জন্য। এই যে এখন যে আপনার অনলাইন বিজনেস যেগুলো ই কমার্স প্ল্যাটফর্ম গুলো হচ্ছে, এগুলো কিন্তু ট্রেডিশনাল ব্যাংকিং লোন নিয়ে কিন্তু এটা হয়নি, কাজ জি করা সম্ভব হবে। হ্যাঁ, আপনি অ্যামাজনে কিছুদিন আগ পর্যন্ত কিন্তু তারা লসে ছিল, কিন্তু মানে 25 বছর অপারেশন থাকার পরও লস। এগুলো আপনার ফান্ডিং হয়েছে আপনার থ্রু আইদার স্টক মার্কেট, নাহলে প্রাইভেট ইকুইটি ইনভেস্টমেন্ট বা অন্য ফর্ম অফ ইনভেস্টমেন্টস। তো সুতরাং আমাদের এটা এখন খুব ইম্পর্টেন্ট যে এই ধরনের যদি আমরা ফরেন ইনভেস্টমেন্ট যদি আনতে হয়, জি মানে ফরেন ইনভেস্টমেন্ট মানে ডিরেক্ট ইকুইটি ইনভেস্টমেন্ট না, আমি বলতেছি ধরেন আপনি থ্রু এই যে অন্যান্য ফর্ম অফ টার্মস যেগুলো ক্রেডিট হতে পারে, হ্যাঁ ফরেন কারেন্সি লোন, যেটা বললাম যে ইকুইটি হতে পারে, কিছু জি। অন্য রকম ইকুইটি হতে পারে, এগুলো আমাদেরকে এখন আস্তে আস্তে এনকারেজ করতে হবে। এবং জি। সেটার জন্য এগেইন আমাদের যারা পলিসি মেকার, ওনাদের কাছে আমাদের সাথে কাজ করতে হবে আর কি একসাথে। যে আপনারা তো ব্যাকওয়ার্ড লিঙ্কেজের আমাদের যে সুবিধাটা আছে, যেগুলো আপনার এখনো গার্মেন্টসের যে আপনার ইম্পোর্ট আইটেম যেগুলো এখন আসতেছে ইম্পোর্ট হয়ে, আমরা দেখেছি আপনার চায়নাতে কোভিড হওয়ার পরে কিন্তু অনেক আপনার অ্যাক্সেসরিজ কিন্তু ইম্পোর্ট করতে পারেননি। তো এগুলো যদি আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমরা করে ফেলতে পারি কস্ট ইফেক্টিভ ফান্ড দিয়ে, ফরেন কারেন্সি লোন দিয়ে, বা আপনার বিদেশি আপনার সংস্থার থেকে বিভিন্ন আঙ্গিকে ওই যে ব্যাংকাররা যারা আছেন তারা এই ফান্ডগুলো আপনাদেরকে আপনার ইকুইটি হিসেবে, লোন হিসেবে আপনাদেরকে এনে যদি আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা আরও স্মুথলি ডেভেলপ করতে পারি, যারা রিনাউন্ড আপনার এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি, তাদেরকে যদি আরও কমপ্লায়েন্সের মাধ্যমে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্র্যান্ডে আমরা নিয়ে যেতে পারি, তাহলে এটা তো আমাদের দেশের জন্য একটা প্রাইড হতে পারে। কি বলেন শরীফ ভাই? আমি কিছু কিছু জিনিস আমি শেয়ার করতেছিলাম লাস্ট কিছুদিন ধরে, কয়েকটা আরো কয়েকটা ইয়েতে কনভারসেশনে আলাপ করতেছিলাম। ধরেন এখন বেজা ইকোনমিক জোন গুলো চলে আসছে। জি হ্যাঁ, তো শুধু আমরা যদি বেবজা দেখি, বেবজা হচ্ছে আপনার কত, আপনার হচ্ছে 2,500 একরের মতো, এবং এখান থেকে আপনার 2300 একর, অ্যাকচুয়ালি 2300 একর থেকে এক্সপোর্ট হচ্ছে আপনার অলমোস্ট 6 বিলিয়নের উপরে। আর আমাদের মিরসরাই ইকোনমিক জোনটাই হচ্ছে আপনার 30,000 একরের উপরে। তাহলে আপনি চিন্তা করেন মানে কত বড় অপরচুনিটি। জি আমরা এগুলো যদি 100টা ইপিজেড বলতেছি, আমরা যদি মানে এগুলোকে যদি অ্যাকচুয়ালি যদি ইমপ্লিমেন্ট করতে পারি, এগুলো তো ইনভেস্টমেন্ট লাগবে, প্রচুর ইনভেস্টমেন্ট লাগবে। এবং এগুলো যে নট যে সবচেয়ে লোকাল ইনভেস্টর হবে সেটাও না, এখানে ফরেন ইনভেস্টর আসবে, তাদের ফাইন্যান্সিং লাগবে। তো সুতরাং আমাদের টোটাল মানে ফাইন্যান্সিং ইন্ডাস্ট্রিটা এটার ম্যাচুরিটি বাড়তে হবে, প্লাস আমাদেরকে ওপেন করে দিতে হবে অ্যাকচুয়ালি সোর্স অফ ফান্ডস। তো সেটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে যে স্মল মিডিয়াম যেসব ফ্যাক্টরিগুলো আছে, এই যে আজকে এখনো কিন্তু আমরা অনেকে এই যে রানা প্লাজার পরেও এখনো কিন্তু আমরা ঝুঁকির মধ্যে আছি, ঠিক না? যে আমাদের অ্যাকর্ড অ্যালায়েন্সের এত আমরা কমপ্লায়েন্সে আমরা ইনভেস্ট করছি, অলমোস্ট $3 বিলিয়ন মতো আমরা কিন্তু ইনভেস্ট করছি এই ইন্ডাস্ট্রিতে, আপনার এই কমপ্লায়েন্সের জন্য। হ্যাঁ, কিন্তু এরপরও দেখা যাচ্ছে যে আমার পাশে হয়তো একটা ফ্যাক্টরি আছে যেটা নাকি বিজিএম এর মেম্বারশিপেও নাই, সে হয়তো বা সাব কন্ট্রাক্ট করতেছে, বা হয়তো বা ইলিগাল ওয়েতে সে আমাদের বর্ডার পাস করে সেসব মার্কেটে এক্সপোর্ট করতেছে। হ্যাঁ, এখন আল্লাহ মাফ করে যদি এখন যদি এসব ফ্যাক্টরিতেও যদি একটা যদি কোনো রকম যদি কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু এই বদনামটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির উপরে চলে আসবে। জি এখন আমি যদি টোটাল এই এসএমই বা স্মল যেসব ফ্যাক্টরি গুলো আছে, এগুলোকে যদি আমি রিলোকেট করে আমি যদি ইকোনমিক জোনের ভিতরে নিয়ে যেতে পারি, এবং এখানে যদি আমি বেসিক যদি একটা ইনফ্রাস্ট্রাকচার, জমি কিন্তু শুধু অ্যালোন ইজ নট দ্য মানে ইনভেস্টমেন্টের
মানে সুযোগ করে দিবে না। না না আর সেটাই। একটা জমির উপরে একটা বিল্ডিং করতে গেলেও সেখানে খরচ আছে। জি তো আমি একটা যারা ছোট এন্টারপ্রেনার আছে তাদেরকে যদি আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার করে দিতে পারি, হ্যাঁ, যেরকম আপনার আফ্রিকান দেশগুলোতে এখন ফ্যাক্টরি হচ্ছে সব সিঙ্গেল রুফ ফ্যাক্টরি। আমরা যদি এখন যদি লং টার্ম ইনভেস্টমেন্ট এনে যেসব লোন ধরেন 6-7 বছরের না, বাট 14-15 বছরের লোন, হ্যাঁ, সেরকম 20 বছরের তো 20 বছরের লোন তো তো আপনার শাহিন ভাইরা এনেছেন বিভিন্ন প্রজেক্টের জন্য। এক্স্যাক্টলি, তো জি। সেরকম যদি লং টার্ম লোন নিয়ে আমরা যদি ইনফ্রাস্ট্রাকচার গুলো যদি তৈরি করে দিতে পারি এবং আমরা যদি এসব ইন্ডাস্ট্রিগুলোকে রিলোকেট করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা আরো অ্যাডিশনাল 10-15 বিলিয়ন ডলার কিন্তু এক্সপোর্ট আমরা শুধু এই স্মল এবং ছোট ছোট এইসব ইয়ে থেকে কিন্তু আমরা করতে পারি ইন আ প্রপার কমপ্লায়েন্ট ওয়ে। সুতরাং ফান্ডিং দরকার আছে, হ্যাঁ, এবং আমাদের আউটলুকটাকেও চেঞ্জ করতে হবে এবং প্রোডাক্ট যেটা লেন্ডিং প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোকে অনেকভাবে চেঞ্জ করা সম্ভব আর কি, সেগুলো নিয়ে কাজ করতে হবে আর কি আমার মতে। জি জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি একটু ইমরান ভাইয়ের কাছে যাচ্ছি। ইমরান ভাই শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ, জি। যে বিষয়টা দরকার কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, জলবায়ু যে পরিবর্তন, এই যত ধরনের আপনার গ্রামীণ অর্থনীতির ডিমোশন আছে, এই প্রমোশনের দায়িত্ব কিন্তু আপনাদের। তো এই সময়ে আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন বা আপনাদের কর্মসূচিগুলোর মধ্যে কি পরিবর্তন এনেছেন, তারপরে আমি লিঙ্কেজে আসবো। আচ্ছা, আমি একটু তার আগে এই যে ফরেন ইনভেস্টমেন্টের এটা একটু ব্যাপারটা বলি। আমরা মাইক্রোফাইন্যান্স সেক্টরে কিন্তু ফরেন ইনভেস্টমেন্টটা আমরা চাইতে পারি। আমাদের পাশের দেশ নেপাল সহ ভারত, ইন্ডিয়া, ইভেন মায়ানমার, এরা ভিয়েতনাম, কম্বোডিয়া, এগুলো তো আছেই। হিউজ মাইক্রোফাইন্যান্স ফরেন ইনভেস্টমেন্ট তাদের ওখানে গেছে। ওই যে শাহিন ভাই আছেন, বাংলাদেশে যে শাহিন ভাই আছে, বাংলাদেশে কিন্তু এটা আসে না করতে গেলে, একবার অল্প আমরা 7 to 1 মিলিয়ন 10 মিলিয়ন ডলারের উপরে আসে নাই টোটাল, এত বড় সেক্টর। তো এখানে আমরা এটা মূলতই হলো বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পলিসি গুলো এবং এক ধরনের ডিসকারেজমেন্ট ছিল। আমরা অনেক সময় চেষ্টা করে ইয়ে করতে পারি। ফরেন ইন্ডিভিজুয়াল আপনার ইনভেস্টররা আসছে, যেমন গুলো আমরা দেখছি জাপানি ব্যাংক, এওজোরা ব্যাংক আমার সাথে সরাসরি কথা বলেছে, তারা তোমরা তোমাদের যদি সিস্টেম গুলো করতে পারো তাহলে। একটা হলো ব্যবসায়িক দিক আছে, তারা একটু ইন্টারেস্টেড বেশি চায় ইন্টার নেগোসিয়েশন করে। আপনার কম্বোডিয়াতে যেখানে কমার্শিয়াল মাইক্রোফাইন্যান্স চলে, ওখানে কিন্তু একটু হাই রেট তারা ইনভেস্ট করতে পারে। গোটা পৃথিবীতে বাংলাদেশ একমাত্র মাইক্রোফাইন্যান্সের দেশ যেখানে নন কমার্শিয়াল মাইক্রোফাইন্যান্স চলে, এখানে কমার্শিয়াল মাইক্রোফাইন্যান্স না। সেখানে এটা আবার ফরেন ইনভেস্টররা বুঝে, ওটা আবার সোশ্যাল পার্সপেক্টিভ থেকে দেখে যে বাংলাদেশে মাইক্রোফাইন্যান্সে যদি আমি ইনভেস্ট করি তাহলে এখানে একটা সোশ্যাল ইনভেস্টমেন্টের মতো পাই। সেই জায়গায় আমি বলবো যে আমি শাহিন ভাই আছেন, আমাদের সিরাজ ভাই আছেন, ইভেন আপনার আমাদের শরীফ ভাই যেটা বললেন যে ছোট আপনার এন্টারপ্রাইজ গুলো, আপনি ট্রেডিশনাল যে ছোট এন্টারপ্রাইজ গুলো গ্রামে এক্সিস্ট করে, আমাদের হিসাবে প্রায় 1.5 কোটি ট্রেডিশনাল এন্টারপ্রাইজ আছে কিন্তু, এবং তার মধ্যে প্রায় 80 আছে আমাদের মাইক্রোফাইন্যান্সের সাথে এন্ট্রাস্ট। মাইক্রোফাইন্যান্স গুলো যদি তাকে আপনার ফান্ডিং করতে পারে তাহলে এগুলো চলে। এই জায়গাটাই আমাদের এটা একটা বিউটি হলো, এদের আপনার প্রোডাক্ট গুলো কনজাম্পশন হলো লোকাল, কোনো বিদেশে যেতে হয় না, লোকালি আমরা এটা অ্যাবজর্ব করা হয়। আপনি একটা লুঙ্গি গামছা থেকে ধরে আপনি অনেক সময় জুতা পর্যন্ত বাংলাদেশে তৈরি, বাংলাদেশে বাদ। জি জি, এখানে ইনভেস্টমেন্ট দরকার, এই ইনভেস্টমেন্টটা আমরা করতে পারি না। জি, জি। ফরেন যে সোর্সটা, এটা একটা আমরা ব্যবহার করতে পারতাম প্যান্ডামিকের এই সিচুয়েশনে, যেখানে আমাদের ওয়ার্কাররা বিদেশ থেকে চলে আসতেছে, আমাদের ফরেন কারেন্সি ইনকামটা আমাদের কমে যাচ্ছে দেশে। সরকার কিন্তু, আমরা অলরেডি বাংলাদেশ ব্যাংকের সাথে বসছি এবং আমরা বলেছি যে এই ধরনের একটা সাইজ ইনভেস্টমেন্ট করার আপনার সুযোগ আছে বিদেশের টাকা মাইক্রো ফাইন্যান্স। এদিকে আমি একটু শাহিন ভাই সহ অন্যান্য যারা আছে না, এখানে আমরা আসলে প্রোগ্রামটা খুব শর্ট করব এবং শেষ করব আচ্ছা, খুব দ্রুতই। আপনি যেখানে কর্মসংস্থান জলবায়ু যেটা বলছেন, একটা হলো যে আমরা মাসে প্রথম 2 মাসে আমরা কিন্তু সরকার যেমন আপনার বন্ধ করেছে যে কোন ধরনের আপনার কিস্তি নেওয়া বা টাকা ফেরত নেওয়াটার জন্য আপনারা যাবেন না। আমরা সরকারের আগেই কিন্তু 2টা জিনিস করছি, একটা কিস্তি নেওয়াটা বন্ধ করছি সরকার, যে 26 তারিখের দিকে সরকার যেটা ঘোষণা করছে। আমরা এই মাসে মার্চ মাসে 15 তারিখের দিকে চায়নায় যখন অসম্ভব ধরনের করতে দেখছি আমরা, তখন আমাদের ডিরেকশনস গুলো আমরা পাল্টিয়ে দিয়েছি। 2টা জিনিস করছি আমরা, একটা হলো যে আমরা কিস্তি নেওয়া যেমন কমাই ফেলাইছি, ইনভেস্টমেন্টটা বাড়িয়ে দিচ্ছিলাম, যেটা আমাদের জন্য একটা আপনার টেকনিক্যাল বিজনেস ভুল হতে পারে।
আমরা যখন প্যান্ডামিকটা অনেক বেশি বেড়ে যায়, কোনো কিস্তি যখন ফেরত পাচ্ছি না, তখন অনেক সময় মাইক্রো ফাইন্যান্স এজেন্সিগুলো একেবারে খালি হয়ে গেছিল। তাদের এক ধরনের অতি সামাজিকতা অথবা এক ধরনের নির্বুদ্ধিতার কারণে, কারণ অনেক টাকা বেশি এই ক্রাইসিসের মধ্যে তারা ইনভেস্ট করে ফেলেছে। আপনার শাহিন ভাই বলছিলেন যে আপনার এই ফ্লাডের যে সিচুয়েশনটা, ফ্লাডকে অ্যাড্রেস করা, যেগুলো ডিজাস্টার, এগুলোকে অ্যাড্রেস করার, রাইটলি অ্যাড্রেস করার অনেক স্ট্রেংথ কিন্তু মাইক্রো ফাইন্যান্স এজেন্সিগুলো আছে। আর অনেক মাইক্রো ফাইন্যান্সির এক একটা এলাকায় প্রায় 1.5, 2 মাস 3 মাস ধরে এক একটা ডিজাস্টারের কনসিকুয়েন্স থেকে যায়। ওই মাইক্রো ফাইন্যান্স এজেন্সিগুলো ওখান থেকে কিন্তু আস্তে আস্তে উঠে আসে। আমরা রিফাইন্যান্সিং পর্যন্ত করি এবং স্প্রেড করে দিই, তার ছোট করে দিই তার কিস্তিটারে, আপনার ডিউরেশনটা বাড়াই দিই, তুমি প্রতি সপ্তাহে দেওয়ার দরকার নেই, তুমি এটা মাসে নিয়ে আসো, এইভাবে করি। তো এই জায়গাগুলোতে আমি যেটা বলবো, কর্মসংস্থানের যে জায়গাটা আমরা অনেক বেশি করতে পারি, স্বাভাবিক কারণে যেখানে ইনভেস্টমেন্ট করলে কর্মসংস্থান বাড়তো, সেই জায়গায় তো আমরা করতে পারি। কিন্তু যে জিনিসটা আমরা করছি সেটা হলো যে, যেমন এবার দেখেন আপনার এই বাংলাদেশে এই কোরবানির হাটে যে বাজারটা গরিব মানুষ পায়, কোরবানির গরু পালন 3-4 মাস পালন করার পরে তারপরে গরুটা বিক্রি করে অলমোস্ট ডবল পয়সা, 4 মাসেই সে ডবল পয়সা। আমাদের টাকা আসলে 20,000 টাকা নেয়, একেবারে 4 মাসেই 3 মাসের মধ্যে সে পেয়ে যায়। এটার একটা বিরাট ক্ষতি হয়ে গেছে। এখন এটার এমপ্লয়মেন্ট না বলেও, কর্মসংস্থান না বলেও, তার ইনকামের যে সোর্সটা বন্ধ হয়ে গেছে। কর্মসংস্থানের জায়গাটায় আমরা যেটা করছি, আবার এগ্রিকালচার আমরা যোগ করছি। আমাদের যে এখন রিয়েলাইজেশন যেগুলো আসছে, যদিও আমরা ব্যাংক থেকে পর্যাপ্ত টাকা পাইনি আমাদের সোর্স গুলো থেকে, আমাদের রিয়েলাইজেশন গুলো আমরা একটু বেশি ফোকাস করছি আপনার একটা সেফ একটা সেক্টর মনে হচ্ছে আমাদের এগ্রিকালচারকে ওখানে। এবং সরকারও বলছে ওখানে আমাদের নেক্সট ইয়েতে গোটা পৃথিবীতে কিন্তু ফুড ক্রাইসিস আরম্ভ হতে পারে। ফুড ক্রাইসিস বাংলাদেশের একটু হইলেই কিন্তু আমরা সেলফ সাফিসিয়েন্ট, কিন্তু সুনামগঞ্জের একটা ছোট বাঁধ ভাঙ্গায় গোটা বাংলাদেশে কিন্তু ফুড ক্রাইসিস হয়ে গেছে। আমরা ইন্দোনেশিয়া গিয়ে চাল পাই নাই, কম্বোডিয়া গিয়ে চাল পাই নাই, ভিয়েতনাম থেকে আপনার অনেক দামে চাল আনতে হয়েছে। সেই জন্য নিজের প্রোডাকশন, আমার 17 কোটি মানুষের চাল বা ডাল যেটা বলি ওটার জন্য ওখানে আমরা একটা ইনভেস্টমেন্ট আমরা বেশি করছি, খুব ঠান্ডা মাথায়। এবং জলবায়ু পরিবর্তন থেকে কিন্তু আমাদের এমএফআইগুলো মাথায় রেখেছে। আমাদের ইনভেস্টমেন্টের প্রত্যেকটা জায়গায় কিন্তু জলবায়ু ফ্রেন্ডলি আমাদের নীতিতে আছে। আপনি জানেন আমাদের বেসিক প্রিন্সিপালস এর মধ্যে জলবায়ুকে ইফেক্ট করে নেগেটিভলি এই জায়গাগুলোতে আমরা ইনভেস্টমেন্ট করি না। সেই জায়গায় আমরা এটা আমরা আমাদের আগের নীতিতে আছে। কিন্তু এবারের যে আপনার জলবায়ুর ফলে যে এফেক্টের ফলে আমরা বলবো যে বন্যাটা এখনো চলতেছে, এখানে কিন্তু আমরা আগের মতো আমাদের গরিব মানুষের পাশে, গ্রামের মানুষের পাশে দাঁড়াতে পারি, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা তাদের সাথে থাকতে হয়, কিন্তু তাদের জন্য কাজ করতে পারি। আমাদের হাতেও টাকা কম এবং ইনভেস্টমেন্টের সুযোগও কম এই জায়গাটা। তো আমরা বলবো যে এখানে যদি সার্বিক একটা ইয়ে থাকে, কোঅর্ডিনেশন থাকে, হ্যাঁ, সরকারের পলিসি, এমএফআইদের আপনার ঝাঁপিয়ে পড়া সাহস, হ্যাঁ, এই জায়গাটায়, তাইলে আমার মনে হয় বাংলাদেশের রুরাল ইকোনমিতে তুলে আনা একেবারে আসলে কঠিন। ইনভেস্টমেন্ট লাগবে, একটা কোঅর্ডিনেশন লাগবে, পলিসি সাপোর্ট লাগবে। আচ্ছা, সিরাজ ভাই কি কিছু বলবেন যে ওনার? হ্যালো সিরাজ ভাই? হ্যাঁ, ইমরান ভাই যে বললেন, হ্যাঁ, আমার একটা বিষয় বলার আছে। এই যে আমাদের, হ্যাঁ বলতেছি, জি শুনতেছেন আপনি? জি জি প্লিজ। না, আমি একটু ভিন্ন প্রসঙ্গে বলি এখানে। এই যে এমএফআই এবং এনজিওরা যে আমাদের গ্রামে গঞ্জে ছড়াই ছিটি আছে, আমাদের যে একদম প্রান্তিক পর্যায়ে তারা যে কাজটা করতেছে, এটা কিন্তু ভেরি একটা ইম্পর্টেন্ট কাজ। আমাদের গ্রামের যে জনগণ, তাদেরকে যে একটা অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নিয়ে আসতেছে আমাদের এনজিও গুলো। এবং এই ক্ষেত্রে আমরা যদি আরো বেশি এই প্যান্ডেমিক সিচুয়েশনে যদি আমরা এখানে আরো বেশি ফান্ডিং করতে পারি, এবং সেটা সরকার যদি বা বাংলাদেশ ব্যাংক যদি চিন্তা করে, তাহলে আমাদের আরো বেশি মানুষকে সাহায্য করা হবে এবং ইকোনমিটা আরো সচল হবে তাড়াতাড়ি। ধন্যবাদ। জি, সুপ্রিয় দর্শক, যারা আমাদের ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলে আজকের এই অনুষ্ঠানটি দেখছেন, আমরা আশা করব ভবিষ্যতেও আপনারা আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন। আমরা অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে সপ্তাহে 2টি আলোচনা করে থাকি। তা আমরা আশা করব আমাদের পরবর্তী যে আলোচনাগুলো হবে সেখানেও আপনাদের অংশগ্রহণ থাকবে। সম্মানিত আলোচক হিসেবে আজকে যারা উপস্থিত রয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এই আলোচনা সভা উন্নয়নের পথে অনুষ্ঠানটি, যে লাইভ অনুষ্ঠানটির আলোচনা এখানে শেষ করছি।
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে। বাহ। ওকে, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ সবাইকে, জি প্লিজ। ধন্যবাদ সবাইকে।